সো আমি প্রথমে একটু পরিচয় পর্বে যাই। প্রথমে আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম টিটু। টিটু। জি। আচ্ছা, বয়স 32। 32। আমার জন্ম জেলা যশোর। যশোরে। তো টিটু ভাই, আপনি যে সিক্রেটসটা এখানে বলতে এসেছেন, এটা বাংলাদেশের অনেক মানুষের জীবনের ঘটনা, অনেক মানুষের জীবনের ঘটনা। কেউ হয়তো মধ্যপথে গিয়ে ওখানেই শেষ হয়ে যায়, কিংবা কেউ হয়তো আপনার মতো আজকের এই সিটে বসে পুরো সফলতার গল্পটা বলতে পারে। তো আমি মনে করি যে আজকের এই গল্পটা অনেক ছেলে মেয়েকে হয়তো ভুল পথ থেকে সরিয়ে আনতে সাহায্য করবে। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে যেতে চাই। জি। ছোটবেলা থেকে। তো আমার জন্ম জেলা যশোর কিবরিয়া ভাই, এবং যশোরের খুব একটা সীমান্তবর্তী এলাকা, বর্ডার সাইড আর কি। তো ছোটোবেলাটা আসলে যখন থেকে আমার মনে পড়ে, আমি প্রাইমারিতে পড়তাম। তো অন্য বাচ্চাদের মতো আসলে অ্যাজ ইউজুয়াল ছিলাম না আর কি। আমি একটু দুষ্টু ছিলাম। সারাদিন যে মার্বেল খেলতাম, ক্রিকেট খেলতাম, ক্যারাম বোর্ড খেলতাম, এবং স্কুল বা পড়াশোনার প্রতি আমার কোনো আগ্রহ কখনো ছিল না। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমার 3 ভাই। 3 ভাই। আপনি বড়? হ্যাঁ, তখন পর্যন্ত আমার 2 ভাই ছিলাম, পরে একটা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। তো স্কুলে যাইতে চাইতাম না। আমার মনে হয় যে আমার আম্মুকে ছাড়া আমি কখনো স্কুলে যাইনি আর কি। মানে আমি যদি কখনো একা একা স্কুলে যেতাম, আমি অর্ধেক রাস্তা যাওয়ার পর পলায় থাকতাম, গাছে উঠে বসে থাকতাম, ধান ক্ষেতের মাঝখানে উঠে যেয়ে বসে থাকতাম, বা অনেক পাশের গ্রামে খেলতে যাইতাম। আবার ঠিক স্কুল যখন শেষ হইতো তখন বাসায় চলে আসতাম। তো এটা আসলে আস্তে আস্তে আমার বাবা মা নোটিশ করে যে আমি স্কুলে যাচ্ছি না বা পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। তো তারপর থেকে আসলে আমার আম্মু দিয়ে আসতো আমাকে, বা মাঝে মধ্যে দিয়ে আসতো না, আমি পিছন দিকে দেখতাম যে আমার আম্মু আসছে কিনা। আমি স্কুলে ঢুকবো, আমি পিছনে তাকাই দেখি আমার আম্মু। তখন তো আর আসলে পড়ানোর কোনো স্কোপ ছিল না। তো সেই সময়টা দেখা যাচ্ছে আমি ক্লাস করছি, বাট টিফিনে আমি চলে গেছি। কিছু কিছু ঘটনা আমার মনে পড়ে কিবরিয়া ভাই, যে আমি টিফিনে চলে গেছি, বাট আমার ছোট ভাই আমার জন্য ভাত নিয়ে গেছে টিফিনে। ভাত নিয়ে যাওয়ার পর দেখে আমি নাই। তো সে বাসায় ফিরে আসছে। আমি কিন্তু ঠিক আমার ওই সময় 4টার সময় ছুটি দিই স্কুল, প্রাইমারি আর কি। 4টার সময় বাসায়? জি। বাসায় ফিরে থাকতাম স্বাভাবিক। কোথায় ছিল স্কুলে? তখন তো আসলে আমি স্কুলে ছিলাম না, তখন পানিশমেন্ট চলতো আর কি। আম্মু মারতো কম, বকতো বেশি আর কি। বা এমন হয়েছে যে মারতো আবার কাঁদতো নিজেই। আচ্ছা। আর আব্বু আমাকে একটু শাসন করতো। অনেক মার খাইছে আব্বুর হাতে, হয়তো আমার ভালোর জন্যই। বাবা কি করতেন? আমার বাবা ওই সময় জব করতো আর কি, এক্সপোর্ট ইম্পোর্ট একটা কোম্পানিতে জব করতো। আচ্ছা। তো এভাবে চলে আর কি। মানে গ্রামে সবাই জানতো যে আমি অনেক দুষ্টু। বাট কীভাবে আমার একটা জিনিস ছিল কি, আমার রেজাল্ট কিন্তু অত খারাপ ছিল না। আমার প্রাইমারি জীবনে কখনো আমার পাসের ওপরে রোল যায়নি, মানে এত কিছুর পরেও আর কি। মানে ইচ্ছা ছিল না, কিন্তু কীভাবে যেন হয়ে যাইতো আর কি। আর বিশেষ করে আমার টিউশনই ছিল বাসাতে, যে আপনার কি বলেন যে মাস্টার রাখতো। মানে বাপ মার ইচ্ছা আর কি, মানে নিজের অনিচ্ছা আর কি, পড়াশোনাটা চলতো আর কি। তো এইভাবে করতে করতে আমার পার হয়ে যায়। ক্লাস 5 পাস করি। তখন একটু নিজের একটু পরিবর্তন আসে আর কি, যে 6-এ উঠছি, বা দুষ্টুমিটা একটু কমে। তখন আর কি আমার ওখানে আর কি একটা নাম করা স্কুল আছে, তো ওখানে আমি অ্যাডমিশন দিই, 6-এ ভর্তি হই আর কি। তো তখন আসলে দুষ্টুমিটা ছিল, কিন্তু যে প্রাইমারিতে যেটা ছিল এটা না, মানে লিমিটেশনের ভিতরে। একটু ক্রিকেট খেলতে যাইতাম। আর আমার একটা সমস্যা ছিল কি, আমার আব্বু আমি যা চাইতাম সেটাই দিত আর কি। আমি যেটা খাইতে চাইতাম, বা আমি যে আমার এই ড্রেস লাগবে বা আমার এটা লাগবে, কিন্তু টাকা দিত না কখনো। আচ্ছা। এটা আমাকে খুব আসলে ওই বয়সটাতে খুব মিস করতাম এটা। মানে দেখতাম যে স্কুলের বাচ্চারা পেপসি কিনে খাইতেছে বা আইসক্রিম খাইতেছে। জি, এটা আমি পারতাম না কখনো। কিন্তু আমি যদি বাসায় এসে বলতাম যে আমি আইসক্রিম খাবো, ঠিক আছে, আমার আব্বু 10টা আইসক্রিম নিয়ে চলে আসছে। এটা আসলে ওই সময় খুব খারাপ লাগতো। তো এভাবে চলতে চলতে আমি তখন পড়াশোনা মোটামুটি আর কি, যে টিউশন রাখতো, তো ইচ্ছা অনিচ্ছা পড়তে হইতোই। তখন আর স্কুল ফাঁকি দেওয়ার মতো সুযোগ ছিল না আর কি। তখন স্কুলটা অনেক নাম করা ছিল, মানে একদিন না গেলে বাসায় ফোন দিত, বা অনেক টিচার ছিল আমার বাবার বন্ধু বান্ধব। তো এই কারণে আসলে ওই ধরনের স্কোপ ছিল না। তো এইভাবে আমি ক্লাস 7-এ উঠি কিবরিয়া ভাই। 7-এ ওঠার পরে আমার একটা মামাতো বোন থাকে আর কি, আমার মামার মেয়ে। আসলে এটা বলা, 7-এ তো আসলে প্রেমের বয়স না, কিন্তু ওই সময় থেকে ওকে আমার ভালো লাগতো আর কি। ওই সময় থেকে, ওই সময়ের স্বপ্ন আসলে এখনকার স্বপ্ন তো এক না। ওই সময় আসলে ওই সময়ের মতো স্বপ্ন দেখতাম, মানে ভালো লাগাটা আর কি। তো এইভাবে চলতে চলতে এর ভিতরে অনেক মারটার খাইছি আব্বুর কাছে। তো এখানে একটা কথা বলি কিবরিয়া ভাই, সেটা হচ্ছে তখন থেকেই আসলে 7-8, হ্যাঁ, তখন থেকেই আমার আব্বুর একটা ব্যবসা খোলে আর কি। এতদিন তো চাকরি করতো আর কি, তখন নিজে একটা লাইসেন্স খুলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। তখন আসলে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা অনেক ভালোর দিকে যায়।
এমনকি এটা যেটা মানে আমার দাদার কাছ থেকে আমার আব্বু জমি পাইছিল 10 বিঘা আর কি। তো এইভাবে আস্তে আস্তে সে 20 বিঘা আরও কেনে জমি। আচ্ছা, মানে সিচুয়েশনটা এই পর্যায়ে গেছিল আর কি। 1 বিঘা মানে 33 শতক আর কি আমাদের ওখানে, জি। তো এইভাবে চলতে থাকে। তখন আব্বু আসলে যখন 8-9 উঠলাম অতটা টর্চার বা ওই যে পানিশমেন্ট দিত না, বকাবকি করতো আর কি। তারপর আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। তারপরও মানে কেউ জানতো না যে আমি পাশ করবো এসএসসি বা এই ধরনের মেন্টালিটি ছিল না মানে বাড়ির কারোর ভিতরে, যে এই ছেলে তো পড়াশোনাই করে না, যা করে জোর করে করানো লাগে। তো একটা পর্যায়ে আমি 9 থেকে 10-এ উঠি কিবরিয়া ভাই। ওঠার পরে আমার আম্মুকে আমি বলি যে আম্মু, নিপাকে আমার অনেক ভালো লাগে। মানে আপনার ওই মামাতো বোন? হ্যাঁ, মানে আমার ঘটক আমার আম্মুই বলা চলে। তো আম্মু ঠিক ওই সময় ম্যাচিউর একটা আচরণ করছিল, সেটা হচ্ছে যে ঠিক আছে তুমি পড়াশুনো করো, সেও পড়াশুনো করুক, সময় হলে দেখা যাবে। তো এর ভিতরে কি ব্যাপার, আমার আম্মু ওকে ডাকে আর কি এক সময়, যেহেতু আমার মামাতো বোন, আমাদের বাসায় যাওয়া আসা ছিল বা আমিও যাইতাম। তখন বলে মানে আমি যাকে পছন্দ করতাম আর কি, ওকে বলে যে আম্মু তোমার মনটা কাউকে দিও না, মনটা যেন মনের জায়গায় থাকে আর কি। তো ওটাও ওকে একটু ভাবনায় ফেলে আর কি, মানে ইশারায় বলে দেয় যে এসব এসবের মধ্যে যেও না। তো তারপরও এর ভিতরে আমি অনেকের সাথে কিন্তু বলছি যে ওকে পছন্দ করি আর কি, যেহেতু রিলেটিভ ছিল আমার, ওর আত্মীয় স্বজন মানে তো আমার আত্মীয় স্বজন। ও কি জানতো বিষয়টা? তখন থেকে আর কি কিছুটা জানতে শুরু করে, যেটা আম্মু বলছে বা আমার অন্য অন্য আত্মীয় স্বজনের কাছে যখন বলছি বা খালা ছিল, সবাই জানতে শুরু করে। কিন্তু কিভাবে ওই সময়টা ও আসলে এতটা ভাবতো না আমাকে নিয়ে, আসলে যে প্রবাত ভাই, বড় ভাই, ইউজুয়াল আর কি, এটা এর বাইরে কিছু না। এবং ওর সামনে আমি খুব নার্ভাস ফিল করতাম এবং ও আমার সামনে খুব নার্ভাস ফিল করতো। এটা কিন্তু প্রেমের জন্য না আর কি, তখন তো প্রেম হয়নি, জাস্ট একটা লজ্জা ফিল হতো দুজনের। অ্যাজ ইউজুয়াল কথা হইতো যে ভাইয়া ভালো আছেন, ভালো, এরকম। তো এইভাবে করতে করতে ও আমাকে একদিন বলে যে ভাইয়া আপনি পড়াশোনা ঠিক করে করেন, এসএসসি পাস করেন। মানে ও বলে না, একজনকে দিয়ে বলে। তো এটা আসলে আমার খুব ইন্সপায়ারিং লাগে ওই সময়। তখন আমার কাছে মনে হয় যে আমাকে পাস করতে হবে। আমি কীভাবে আসলে পড়াশোনাটা আসলে খুব মানে আমি এসএসসি পর্যন্ত আমি নিজের ইচ্ছায় কখনো পড়তেই বসিনি। আমি পড়তে বসতাম, আমার আম্মু পাশে বসে থাকতো। এবং আমার মানে টোটাল জীবনে সব কিছুর জন্য অবদান আমার আম্মুর। আমার মনে হয় 365 দিন আমার আম্মু 300 দিন স্কুল করতো আমার সাথে, এরকম সিচুয়েশন। তো যাই হোক, তখন একটু একটু পড়া শুরু করলাম। তখন আসলে পড়তে ফিরে দেখলাম মাথায় কিছুই ঢোকে না আর কি। আসলে তো একদিন ফাঁকি দিছি এসএসসির আগ মুহূর্তে। তো পরীক্ষা দিলাম, অঙ্কটা আমার অনেক খারাপ হয়েছিল পরীক্ষা, তারপর পাশ করলাম আর কি। খুব ভালো করতে পারিনি, A- পাইছিলাম আর কি। ওই সময় আসলে A+ হইতো না খুব বেশি, A- পাইছিলাম। এতে আমার বাপ মা অনেক খুশি হয় আর কি, যে সারা গ্রাম মিষ্টি বিলি করে, মানে যে পাস তো করছে, আমার আব্বা আম্মা এতেই খুশি আর কি। তো এই সময় আমি 3 মাস ছুটি থাকে, ওই সময়টা আমি এই যে বাসায় থাকি বা কিছুদিন থাকার পরে আমি যশোরে চলে আসি আর কি, শহরে। জি, আমার বাসা থেকে 30 কিলো দূরে আর কি মেন শহর। তো যশোরে ওখানে একটা ভালো কলেজ আছে, যে আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ। তো ওখানে আমার অ্যাডমিশন নেওয়া হয়। আর আমি যাকে পছন্দ করতাম কিবরিয়া ভাই, ও ছিল আমার থেকে 1 বছরের জুনিয়র আর কি। তো আমি এখানে ভর্তি হই, কলেজ লাইফ খুব সুন্দর কাটে। তখন আসলে আমি টোটালি মানে জেন্টেল, কোনো বিয়াদুপি দুষ্টুমি নাই, পড়াশোনা ঠিক মতো করতেছি, বাসায় যেতেছি। আর তখন আমার আব্বু আমাকে প্রচুর টাকা দিত আর কি। আমি যে আমার যে ল্যাকিংসটা ছিল টাকার প্রতি, দিত না কখনো, এটা ওই সময় কেটে যায় আর কি। যশোর থাকা অবস্থায় সবচেয়ে সুন্দর ম্যাচে আমি থাকতাম, আমার যে ড্রেস কিনতে ইচ্ছা হতে দিত এবং অ্যাটলিস্ট টাকাও দিত। আব্বু 2000 দিলে আম্মু আরো গোপনে আরো 5000 দিত, এরকম সিচুয়েশন। তো ভালোই কাটতো। ওই সময় কি ভাই নিপার পরীক্ষা আসে আর কি, এসএসসি পরীক্ষা। তো তখন কিন্তু আসলে আমার জীবনে কোনো মেয়ে আসেনি। আমার ক্লাস 7 থেকেই আমার মনের ভিতরে ও ছাড়া কেউ ছিল না আর কি। তো তখন আমার যে খালা আছে একটা, মানে খালার কাছে মানুষ হয়েছে আর কি, ওদের ফ্যামিলি মানে পাশাপাশি বাসা আর কি। তো পরীক্ষার সময় আমি ওই সময় নির্লজ্জ, মানে কি বলবো, মানে সাহস নিয়েই খালার কাছে ফোন দিলাম যে খালা ভালো আছেন, নিপার পরীক্ষা কেমন হয়েছে? তো বলে যে ওর সাথে কথা বলো। তো আমি প্রথম দিন কথা হয় যে পরীক্ষা কেমন হয়েছে, কয় জি ভালো হয়েছে, ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও, এভাবে কথা চলতে থাকে আর কি। বাট আমি যে ওকে প্রতিদিন ফোন দিতাম, এটা ওর কাছে আসলে আমার মনে হয় ওই সময় বিরক্ত লাগতো। ও চাইতো না আসলে জিনিসটা। তো কোনো একদিন কোনো এক পরীক্ষার সময় আমি ওকে ফোন দিই যে পরীক্ষা কেমন হয়েছে। খালার কাছে ফোন দিই, খালা ওকে দেয়, বলে রাখছি আমার ভালো লাগে না, পরে ফোন কেটে দিয়েছে, বুঝছেন।
তো জিনিসটা ওই সময় আমাকে খুব শক দেয়, যে আমার তখন মনে হইতো যে এটা আসলে সম্ভবই না কিবরিয়া ভাই। ও আমাকে ভাই দেখে আসলে, আমার কাছে এটা ওই সময় মনে হতো আর কি। তো মন খারাপ থাকতো। তারপর আমি ওই সময় আমার কলেজে অনেক বন্ধু বান্ধবী হয়, মানে সুন্দর একটা লাইফ ছিল আর কি। আমরা ঘুরতে যাইতাম, ফাস্ট ফুডে যাইতাম, একসাথে শপিং যেতাম, মানে খুব খোলামেলা। আমি তো এতদিন বন্দি ছিলাম বাসাতে, ওই সময়টা ম্যাচে থাকতাম ইচ্ছা মতো, খুব সুন্দর। তারপরও আমি কিন্তু মানে কোনো খারাপ দিকে যাইনি আর কি, পড়াশোনাটা ঠিক ছিল, কখনো মিসইউজ করিনি। জি জি, কখনোই মিসইউজ করিনি। তো এইভাবে করতে করতে আমি আসলে ওর পরে আমার একটা রাগ তৈরি হয় যে আমাকে পছন্দ না হওয়ার কারণটা কি। তখন তো আসলে এত কিছু বুঝতাম না, ভালো লাগে ওকেও ভালোবাসতে হবে এটাই। তো একদিন ওর পরীক্ষা শেষ হয় আর কি, একদিন ওর চাচি আর কি, মানে আমার মামি, ওর চাচি মানে তো আমার মামি, তো নাম্বার থেকে একটা ফোন আসে। তো আমার মামি আমাকে বলে, টিটু নিপা কথা বলবে। তখন আমার আসলে খুব হঠাৎ করে কথা বলবে, তখন পরীক্ষা শেষ ওর। তো বলে যে ভাইয়া আপনি রাগ করছেন, সরি আমি আসলে ওই দিন অনেক জ্যাম ছিল, শরীরটা খারাপ ছিল এই কারণে। তো আমি বলি যে না আমার কোনো রাগ নেই। কয় ভাইয়া প্লিজ রাগ করেন না, তখন কিন্তু ভাইয়া করে বলে ডাকতো আর কি। তো আমি বলছি ঠিক আছে, তুমি রাগ ভাঙবে, তুমি আমাকে কালকে ফোন দিও। আচ্ছা। তখন সিটি সেল ইউজ করতাম আর কি। তো তারপর দিন আমাকে ফোন দেয় বিকেল টাইম আর কি, সরি কি ভাবে, তখন ও কলেজে উঠে গেছে আর কি, কলেজে পড়ে, তখন আমি সেকেন্ড ইয়ার আর কি। তো ফোন দেয়, তো আমি তাকে বলি যে নিপা একটা কথা বলবো। তো বলেন। তুমি জানো যে আমাদের বাসা থেকেই চাই আসলে, তখন কিন্তু বলি নাই যে তোমাকে ভালোবাসি বা এই ধরনের কিছু বলি নাই, যে বাসা থেকে চাই, এটা কি তুমি রাজি, ইয়েস অর নট। তো কিছুই বলেন আর কি। তো অনেকক্ষণ পরে আমি কিছু, প্লিজ এটা বলো তোমার, কারণ যেহেতু আমি এভাবে থাকা তো সম্ভব না, ইয়েস হলে ইয়েস, নো হলে নো, একটা কিছু বলো। তো অনেকক্ষণ পরে বলে ইয়েস। কীভাবে আসলে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে বাসা থেকে বিয়ের জন্য আমার আব্বু আম্মু চাই, এটা কি তুমি রাজি কিনা। এতে আমি মহা খুশি হয়ে যাই আর কি। ওই সময় ফোনটা রাখা হয়, তারপর যে ম্যাচে থাকতাম, মানে সবাইকে খাওয়াই, মানে জীবনের প্রথম অনুভূতি ভালোবাসার, এটা আসলে শেয়ার করে আসলে বোঝানো যাবে না। রাইট, এগ্রিড। তো ওই সময়টা খুব ভালো কাটতো, আমি বসে থাকতাম সারাদিন, বিকেলে কখন ফোন দিবে। ও কলেজ থেকে আসতো, ওর তখন সেট ছিল না আর কি, ওই যে মামির ফোন থেকে একটা মিস কল আসতো, ছোট্ট মিস কল আসতো, আমি ব্যাক করতাম। 29 পয়সা মিনিট ছিল তখন। কথা হতো মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এভাবে কথা হতে হতে সম্পর্কটা আসলে ভালোবাসায় পরিণত হয়। আপনি থেকে তুমি, অনেক একটা মধুর সম্পর্ক। তখন ও কলেজে ভর্তি হচ্ছে, আমার বাসার পাশেই কলেজে ভর্তি হয়। আর আমি তখন প্রতি সপ্তাহে বাড়ি যেতাম আর কি, বৃহস্পতিবারে যাইতাম, শুক্রবার থাকতাম। ওর কলেজে যাইতাম, ওর সাথে ঘুরতে যাইতাম, এবং কলেজে সবাই জানতো যে আমার গার্লফ্রেন্ডরা। সো কলেজে ওই ধরনের ওকে কেউ ডিস্টার্ব বা এই ধরনের সুযোগ কখনো পাইনি আসলেও। বাসাতেও তো রেস্ট্রিক্টেড ছিল, তারপর কলেজেও ওই ধরনের সুযোগটা পাইনি। আর এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমার প্রেমে কখনো বাধা আসেনি কিবরিয়া ভাই, বিকজ অফ ও কিন্তু আমার বাসাতে আসতো। কিন্তু আমার আম্মু ওই ধরনের সুযোগ আমাদেরকে কখনোই দিত না, যে আমরা খুব ডিপলি যে একা একা সময় পার করবো, এরকম না। হয়তো মাঠে ঘুরতে গেছি আমার কাজিন নিয়ে, বা বাজারের দিকে ঘুরতে গেছি, সাথে কেউ না কেউ আছে। তো এইভাবে আমাদের অনেক মধুর সময় কাটে। ওর জন্য অনেক গিফট টিফট দিতাম, তখন আমার কাছে প্রচুর টাকা থাকতো আর কি, বাসা থেকে দিত। ট্রেন রাস্তায় হাঁটতে যেতাম, এগুলো আসলে চোখের সামনে ভাসে কিভাবে। দুই পাশে ট্রেন লাইনে দাঁড়াতাম, মাঝখান দিয়ে হাত দিয়ে হাঁটতাম, অনেক হাঁটতাম। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveঢাকায় অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর আসলে ও কিছুই বুঝতো না কিবরিয়া ভাই, এগুলো হয়তো কলেজে বয়সে ছোট ছিল, 1-1.5 বছরের ছোট। আচ্ছা। আসলে ও ছোটবেলা থেকে খুব রেস্ট্রিক্টেডলি মানুষ হয়েছে আর কি, এই জন্য এগুলো আসলে খুব বুঝতোই না ও। তো আমি আসলে শেখাতাম অনেক কিছুই, বুঝতো না। তো এইভাবে আমাদের সম্পর্কটা চলে। তখন কিভাবে আমার আসলে পড়াশোনার ইন্সপায়ারিংটা একটু, মানে মনে হয় যে আমার পড়াশোনা করতে হবে এনিহাউ। তো মোটামুটি চলতে থাকে। তো এখানে ওদের বাসা থেকে কিবরিয়া ভাই, তখন আমাদের ফিনান্সিয়াল অবস্থা অনেক ভালো হয়ে যায় আর কি, অনেক ভালো হয়ে যায়, যেটা মানে আমি যখন ছোট ছিলাম তার থেকে অনেক ভালো হয়ে যায়। তখন আব্বুর বিজনেস দাঁড়ায় যায়, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস বেনাপোলে ভালো একটা পজিশন তৈরি হয়ে যায়। ওদেরও ফাইন্যান্সিয়াল অবস্থা আমাদের থেকে ভালো ছিল আর কি। তো ওই সময়টা এই যে কথা বলি, এই সম্পর্ক, এগুলো কিন্তু ওদের বাসা থেকে মানতো না আর কি। এটা করছে ওর চাচি, মানে আমার আর এক মামি, ওর সাথে আমার একটা কানেক্ট হয়ে গেছে আর কি। কিন্তু ওদের বাসা থেকে যে 100% মানছে এরকম না।
যে নিজেদের ভিতরে এগুলো করা ঠিক না, এই ধরনের একটা চলে আসে আর কি। তারপরও তখন একটা সাহস ছিল যে সম্পর্ক তো হয়ে গেছে, সো এটা নিয়ে আমার টেনশন করা দরকার নেই। তো এইভাবে চলতে চলতে আমার এসএসসি ইন্টার পরীক্ষা চলে আসে। তখন আমার ওই যে প্রতিদিনও ফোন দিত। এর ভিতরে কি রে ভাই, আমি ভাত খেতে না বসলেও ভাত খেতে বসতো না, বা প্রেমে যেগুলো হয় আর কি, খুব মধুর পর্যায়ে চলে যেতাম। এবং আমার পরীক্ষার সময় খুব সাপোর্ট দিত। ও আসলে কখনোই আমাকে মানে কোনো খারাপ কিছুতে কখনো আসলে এগ্রি হয়নি, কোনো কিছুতেই। এটা বুঝতে পারছেন কি করতে চাচ্ছি কিভাবে। সব সময় বলতো তুমি নামাজ পড়ো, এসব খারাপ চিন্তা মন থেকে দূর হয়ে যাবে, ভালো ভালো চিন্তা করো, কোরআন শরীফ বাংলা পড়বো, এরকম অনেক জ্ঞান দিত আর কি। তো আমার কাছে ওই সময় এগুলো খারাপ লাগতো, যে ব্যাকডেটেড মনে হতো আর কি। তো যাই হোক, তারপর আমি তো ওকে ছাড়তে পারবো না, এই হিসেবে ওগুলো মেনে নিতাম আর কি। তো পরীক্ষা চলে আসে। এর ভিতরে কিন্তু কীভাবে আমার আম্মু আসতো আমার বাসায়, এই যে মেসে আব্বু আসতো, খাদ্য খাবার নিয়ে আসতো। আমি একটু আসলে মাংস খুব পছন্দ করতাম। প্রতি সপ্তাহে আমার আম্মু মাংস নিয়ে আসতো রান্না করে। মেসে খাওয়া দাওয়া ভালো হতো, তারপরও বাসার আর মেস তো পার্থক্য থাকেই। তো আমার পরীক্ষা চলে আসে। এটা আসলে কীভাবে এখন আমার ভাবলেই কেমন লাগে। আমি প্রতিটা পরীক্ষার সময় আমি পরীক্ষা হল থেকে বেরোতাম, দেখতাম যে আমার আব্বু আম্মু হয় একটা ঠান্ডা পেপসি বা একটা কোল্ড ড্রিঙ্কস বা একটা জুস নিয়ে দাঁড়ায় আছে। প্রত্যেকের বাপ মা কিন্তু একদিন যায় প্রথম দিন, বা আমি দেখতাম আমার বন্ধু বান্ধব সবাই একদিন আইছে, তারপর হয়তো আসে না, ফোনে কন্ট্যাক্ট করে। কিন্তু আমার আব্বু আম্মু প্রতিদিন দাঁড়ায় থাকতো। এটা নিয়েও আমার কাছে খুব লাগতো আর কি। সব বন্ধু বান্ধব একসাথে আসতাম, আব্বু আম্মু দাঁড়ায় থাকতো, এটা মানে ভাবতে কেমন লাগতো আর কি। তো ওই সময় রাম্মু রান্না টান্না করে নিয়ে যাইতো। তো প্রতিদিন পরীক্ষা মোটামুটি ভালোই দিয়েছিলাম কি ভাই, A+ হবে না, কিন্তু আমার মনে হয়েছে যে আমি আমার যতটুকু ক্যাপাবল আমি ততটুকুই পরীক্ষা দিতে পারছি আর কি। তো এইভাবে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর ও তখন আমার পরীক্ষার পরে ও তখন ফার্স্ট ইয়ার শেষের দিকে, মানে সেকেন্ড ইয়ার। ও তো যেহেতু আমার 1 বছরের জুনিয়র ছিল। তো এই সময় রেজাল্ট দেয়, আমি 4.50 পাই আর কি। আমার প্লাস হয়নি কিন্তু কাছাকাছি। মানে এটাতে তখন বাপ মা অনেক খুশি হয় আর কি, যে যাকে দিয়ে সম্ভবই না সে এত দূর গেছে, এটাই আনা। তো তারপর আব্বু আব্বু সিদ্ধান্ত হয় আর কি যে ঢাকাতে যাইতে হবে। তো তখন আমি ঢাকাতে চলে আসি। আমি 8 সালে ইন্টার পাস করি আর কি। তখন আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার সময় ওর খুব কান্নাকাটি, মানে এতদিন তো দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন দেখা হইতোই, বা যখন আমি বাসায় থাকতাম তখন আমি প্রতিদিন কলেজে যাইতাম। ও খুব আইসক্রিম খাইতো আর কি। মানে ওকে যদি বলা হয় যে 1 মাস ভাত খাওয়া যাবে না, শুধু আইসক্রিম, কোনো ব্যাপার না, খাইতে পারবি না। আমি পরীক্ষাও করছি, 2-3 দিন মানে জাস্ট হালকা খাবার খাইছে, আইসক্রিম খাইছে। তো আমি প্রতিদিন ওই যে কলেজে যাইতাম, আইসক্রিম নিয়ে যাইতাম। মানে সম্পর্কটা খুব মধুর ছিল আসলে ওই সময়। তো আমি ঢাকাতে চলে আসলাম, খুব মন খারাপ। তখন ওর একটা সেট দেওয়া হয়, সিটি সেল, আমারও সিটি সেল একটা সেট নিই। তো কথা হয়, ঢাকাতে আসলাম, আমি ফার্ম গেটে ভর্তি হই, UCC কোচিং সেন্টার। তখন আমার এক চাচাতো ভাই থাকতো আর কি ঢাকাতে, ওর বাসায় উঠলাম। তো কোচিংয়ে যাইতে যাইতে আমার ভার্সিটি পরীক্ষা চলে আসে আর কি। ভার্সিটি পরীক্ষা আমি আসলে কোথাও পরীক্ষা দিইনি, কারণ আমার তখন আসলে একটু শো আপ করতে মন চাইতো আর কি। যে এলাকায় তো আসলে এলাকা থেকে ঢাকায় খুব কম লোকজনই থাকে। আমার মনে হয় আমি ঢাকাতে থাকবো, ঢাকায় পড়াশোনা করব, মানে একটু নিজের ভিতরে একটা চলে আসে আর কি। তো জাহাঙ্গীরনগর চান্স হয় না, ঢাকা ভার্সিটিও চান্স হয় না। আসলে কি পড়ছি আমি, কিন্তু হয় না আসলে। কমার্স থেকে চান্স পাওয়াটা একটু টাফ ছিল ওই সময় কি ভাই। তো তখন আমি বাসা থেকে সিদ্ধান্ত যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তো আমি তখন ইস্ট ওয়েস্ট এবং ড্যাফোডিল থেকে আর কি ফর্ম তুলি, দুটোতেই পরীক্ষা দিই। তো আমার এক ভাই ছিল আর কি ইস্ট ওয়েস্টে পড়তো। তো ও বললো যে টিটু তুমি ইস্ট ওয়েস্টে ভর্তি হো না, ইস্ট ওয়েস্ট অনেক ভালো, সবই ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় তুমি ক্যাপেবল না এটার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম কেন, এফোর্ড করার মতো ক্যাপেবল? জি। তারপর ওই যে ভাই আমাকে বলে যে আসলে ইস্ট ওয়েস্টে অনেক অ্যাসাইনমেন্ট থাকে, অনেক প্রেজেন্টেশন থাকে, এগুলো আসলে তুই পারবি না, আর সব ইংলিশ মিডিয়াম তো অনেক টাফ হয়ে যাবো। তো তখন আমারও আসলে সিদ্ধান্ত হয় যে আমি একটু রিল্যাক্সে থাকতে চাই আর কি। তখন আমার ড্যাফোডিলে ভর্তি হওয়া হয়, বিবিএতে ভর্তি হই। তো তখন আসলে আমি বাসাটাও আমি তখন চেঞ্জ করি। আমি তখন এই যে আপনার শুক্রাবাদ চলে আসি, আমার ক্যাম্পাস ছিল শুক্রাবাদে, ওখানে তল্লাবাগে থাকতাম আমি। তখন বাসা থেকে আমার ল্যাপটপ কিনে দেয় আব্বু, 1 লাখ ডেলের একটা ল্যাপটপ কিনে দিয়েছিল 1,40,000 টাকা দিয়ে। ওরে বাবা! মানে তার এক্সপেকটেশন ছিল আমার ছেলে যে পড়াশোনা করতেছে এনাফ, তার কোনো কিছু অপূর্ণ থাকবে না। এবং ওই সময় আমি 10-12 হাজার টাকা করে শুধু মানে ম্যাচ থাকা খাওয়ার খরচ নিতাম ভার্সিটি। বাবা, 1,40,000 টাকাতে ওই সময় ল্যাপটপ, মানে অনেক ভালো কনফিগারেশন। আমার মনে আছে মডেলটা DL630, ওটা আমার এখনও আছে কিডিও ভাই। ল্যাপটপটা হয়তো কাজ করে না ঠিক মতো, এখনও আছে। তো ল্যাপটপ কিনে দেয় ওই সময়।
তখন আমি ভার্সিটিতে যাই, অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়। তো ভার্সিটিতে আমার আসলে প্রথম যখন আমি যাই তখন আমার প্রথম সেমিস্টার খুব রেজাল্ট ভালো হয় আর কি। তখন আমার মনে হতো যে ভার্সিটিতে রেজাল্ট ভালো করলেই অনেক বন্ধু হবে বা এটা নিজের একটা মূল্যায়ন থাকবে আর কি। তো এই জন্য আমি পড়াশোনাটাও ঠিক মতো করতাম। আর আমার একটা সাপোর্ট হতো কি, আমার চাচাতো ভাই যে আমার সাথে থাকতো ও ড্যাফোডিলে পড়তো, ও তখন মেবি 7 বা 8 সেমিস্টার এরকম। তো ও অনেক কিছুতে আমাকে হেল্প করতো। দেখা যাচ্ছে যখন কেউ অ্যাসাইনমেন্ট বুঝতোই না তখন আমি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারতাম। কিন্তু আসলে কেউ জানতো না যে আমি কপি করে নিয়ে আসছি বা আমার ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়েছি। তো অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লাস এভাবে চলতে থাকে। এদিকে নিপার সাথেও সম্পর্কটা থাকে, চলে। তো ওই যে কথা হতো, প্রচুর কথা হতো, রাত্রেও অনেক কথা হতো। ভাত খাইছো, খাইছি, আমি না খাইলে কখনো খাইতে বসতো না। আমি ভার্সিটি থেকে 3টার দিকে যদি 4টার দিকেও আসতাম বসে থাকতো, আমি আসার পরে একসাথে খাইতাম। আর অনেক মধুর, আসলে এটা আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না, এটা শেয়ার করা যাবেও না আসলে এইভাবে। তো তারপর ভার্সিটিতে চলতে থাকে, আমার রেজাল্ট খুবই ভালো হয়। আমি আউট অফ 4-এ 3.67 এরকম থাকতো আমার প্রথম দিকে। এটা মোটামুটি কিন্তু খারাপ না, অনেক ভালো আর কি। যাই হোক, তো তারপর এভাবে আমার অনেক বন্ধু বান্ধব হয়। কোন সাবজেক্টে জানি পড়ছিলেন? আমি মার্কেটিং এ। হ্যাঁ। তো আমার 4-5 জন বন্ধু বান্ধব হয়, তাদের নাম না বললেই নয়। শিমুল, প্রতাপ, ফাতেমা, তমা, অনেকগুলো বন্ধু বান্ধব হয় আর কি। তো এভাবে চলতে চলতে আমার হঠাৎ করে কি বিরা ভাই, যখন আমি 3rd সেমিস্টার মেবি, তখন আমার একটা নাটক দেখতাম। আমি প্রচুর নাটক দেখতাম তখন। ওই যে মোস্তফা সরোয়ার ফারুকী, মানে ছবিয়ালদের নাটক বা ইফতেখার আহমেদ ফাহমি, আমি অনেক নাটক দেখতাম। মানে ওই সময় এমন কোনো নাটক নাই যে আমি দেখি নাই, আমার মনে পড়ে। তো ওই সময় আমার খুব একটা শখ জাগলো যে আমাকে ডিরেকশন শিখতে হবে, ডিরেকশন দিতে হবে। নাটক দেখতে দেখতে ভালো লাগে আর কি। তো তখন আমি এক ভাই ছিল আমার, ওই যে আপনার ইয়েতে চাকরি করতো আর কি, তখন মেবি সমকালে। তো ওই ভাইকে বললাম যে ভাই, আমি যদি নাটক ডিরেকশনে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমি কোথায় ভর্তি হবো বা কি। তখন ও বললো যে অনেকগুলো এর নাম দিল আর কি, যে এখানে ক্যামেরার উপর কোচিং করায় বা ডিরেকশনের উপরে কোচিং করায়, বাট তুমি যদি গেইন করতে চাও তোমাকে প্র্যাকটিক্যাল জ্ঞানটা থাকতে হবে। বাংলাদেশে যারাই পড়াশোনা করে আসছে কেউ গেইনার না এই লাইনে। তুমি যত নাম করা ডিরেক্টর দেখবা সব কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞানেই কিন্তু এরাই হয়েছে। তো মোস্ট প্রবাবলি তখন আমার 4th সেমিস্টার চলে, 4th এরকম, হ্যাঁ 4th, 3rd বা 4th। তখন ওই ভাই আমাকে একজনের সাথে কন্ট্যাক্ট করায় দেয়। সে ছিল ডিরেক্টর ছিল, তো নামটা আসলে নাই বলি যেহেতু ব্যাপার আছে এখানে একটা। তো তার সাথে পরিচয় হয়, প্রথম গেলাম। তখন নাটকের শ্যুট কিন্তু শুরু হয়নি, তখন আমাকে স্ক্রিপ্ট বুঝাইতে, এবং আমরা ওই যে নীলক্ষেত বা ওই যে ইডেন কলেজের সামনে ওই দিকেই বসতাম আর কি। উনি খুব ট্যালেন্ট লোক ছিল আর কি। তো ওই সময় ওনার সাথে আমার খুব একটা ভালো একটা মেন্টাল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আর কি। উনি স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতো বা আমি অনেক কিছু বলতাম, ওনার ভালো লাগতো। আসলে এটা তো আলোচনা করে এগুলো ঠিক করতে হয় ভাই, আপনার যদি বোঝাপড়াটা ভালো হয়, রাইট, প্রোডাকশন অবশ্যই ভালো হবে। তো আসলে আমাকে অনেক করতো যে তুমি পারবে এই লাইনে, এবং তোমার চিন্তা ভাবনা, চিন্তা চেতনা ভালো লাগে আমার। তো এভাবে সেই দিন আসে শুটিংয়ের। আমার মেবি নাটকের নামটা দরজার ওপাশে, একটা নাটকের নাম ছিল দরজার ওপাশে নাটকটা। এটা মেবি চ্যানেল 24-এ গেছিলো। প্রথম শুটিং চলে। তো তখন তো আমি নতুন, একদম কিছুই বুঝতাম না। ডিরেক্টর আমাকে কইছিল যে তুমি শুধু দেখবা আমি কি করি। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের আসলে কী ব্যাপার, আপনার একটা আইডিয়া থাকতে পারে, নট অনলি কিন্তু শ্যুট দেখা বা শ্যুট শেখা বা স্ক্রিপ্ট শেখা, এর বাইরেও মানে কোন আর্টিস্ট কী খাবে, ক্যামেরা কোথা থেকে আসবে, লাইট কোথা থেকে আসবে, গাড়ি কীভাবে ঠিক হবে, লাইটিং আইছে কিনা, শুটিং স্পট ঠিক করা, অনেক কাজ থাকে আর কি। তো আমি আসলে ওনার সাথে দৌড়াদৌড়ি করতাম। প্রথম আমার কাজটা শুরু হয় স্ক্রিপ্ট আর্টিস্টদের বাসায় পৌঁছে দেওয়ার মাধ্যমে। তো আমি অনেক আর্টিস্টের বাসায় পৌঁছে দিতে গেলাম। ওই সময় এক একজনকে দেখতে আমার নিজের খুব খুব আনিজে লাগতো যে এতদিন ক্যামেরার সামনে দেখে আসছি বা ওই যে টিভিতে দেখে আসছি, আজকে সামনাসামনি দেখছি। তো আসলে ওরাও খুব অ্যাজ ইউজুয়াল বিহেভ করতো, কারণ নাটক লাইনের লোকজন তো, আমি তার বাইরে কেউ না, ওরা এটা ভাবতো। তো এভাবে নাটক শুরু হয় আমাদের। মেবি এটা ছিল পুবাইল কলেজ রোড থেকে একটু ভিতরে একটা স্পট ছিল। তখন ছিল জাফরান নিশো ছিল, ডলি জহুর ছিল, সারিকা ছিল, মাসুম আজিজ, আর অনেকে, দিল মোহাম্মদ দিলু, এই যে নাসিম ভাই, শাহেদ ভাই, তখন তারা খুব পপুলার। অ্যাটলিস্ট এখনও তো নিশো অনেক পপুলার। তো ওই সময় আসলে সবার সাথে আমার একটা সম্পর্ক ভালো হয়ে যায় আর কি। মানে ভালো হয় বলতে কি, সবাই বুঝতো এটা শর্ট হচ্ছে, আমি বলতাম যে ভাই এটা এইভাবে নেন, যে ভাই এটা এইভাবে নেন। তখন সবাই বুঝতো যে এর একটা আগ্রহ আছে, একে দিয়ে হইবে। এবং ডলি জোহর আন্টি আমাকে একদিন কইছিল যে তুমি অনেক ভালো করবা,
আর মনে পড়ে কথাটা, তুমি ডিরেকশন লাইনে অনেক ভালো করবা। তো এইভাবে শ্যুট চলতে থাকে এবং আমার কাজের দেখে ডিরেক্টর আমাকে খুব খুশি হয় আর কি, যে আমি খুব কষ্ট করতাম কিবরিয়া ভাই। মানে আমাদের শুটিং আসলে নাটক, এটা অনেকে জানে কিনা জানি না, একটা নাটক কিন্তু আসলে 2 দিনে শেষ হয়ে যায়, সর্বোচ্চ কিছু কিছু টেলিফিল্মের ক্ষেত্রে 3 দিন নিতে পারে। তো আমরা মনে করেন সকালে যাইতাম, সারাদিন কাজ করতাম, 3-4 দিকে আবার বাসায় আসতাম, আবার ভোরে চলে যেতাম, 2 দিনই শেষ হইতো আর কি। তো ওই সময়টা আসলে শুটিং পড়তো শুক্রবার, আমাদের যে ডিরেক্টর ছিল ও শুটিং বেশিরভাগ নিত শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার। তো আমার ভার্সিটিতেও আসলে ওই সময় সমস্যা হতো না। আর যখন আমি নাটকের লাইনে গেলাম তখন আমার ফ্রেন্ডরাও আমাকে অনেক সাপোর্ট দিত। তখন একটা ভালো লাগতো যে নায়ক নায়িকাদের সাথে ছবি ফেসবুকে আপলোড দিতেছি, সবাই একটা মানে ওই সময় থাকে না ইয়ং বয়সে একটা সাপোর্ট দিত, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন অনেক সাপোর্ট দিত। তো এইভাবে নাটকের কাজ শেষ হয়। আমার তখন মনে হতো কি ভাই, শুধু এই যে স্ক্রিপ্ট বা এই যে শুটিং দেখলে বা শিখলে হবে না, আমার সব কিছু টোটাল সেটিংসটাই আমার আয়ত্ত আনতে হবে। এটা কি আপনি কোনো পয়সা করে পেতেন নাকি শুধু? হ্যাঁ, আমি তখন ওই সময় আমার মনে পড়ে 8-9 হাজার টাকা দিত পার নাটকে। প্রথম নাটকে হয়তো দিইনি, প্রথম নাটকে হয়তো দেয়নি অত টাকা, কিন্তু পরের থেকে আমার 8-9 হাজার টাকা করে দিত। আর কিছু ওই সময় আসলে কিছু টাকা পয়সা থাকতো কি ভাই, এটা আসলে নাই বলি। তো আমি ওই সময় যে এডিটিং প্যানেল ছিল, যে মালিবাগ, আমি এখানে এসে বসে থাকতাম, আমি এডিটিং কিভাবে করে, ওই যে বসুন্ধরা সিটি থেকে আমি যে মিউজিকের ডিস্ক কিনে যেতাম। মানে ওই সময় ডিরেক্টর আমার পর এতটাই ডিপেন্ডেবল হয়ে গেল, শুধু কইতো তুমি এখানে যাও, এটা করো, এটা করো। তখন আমার সাথে আসলে মোটামুটি প্রত্যেক আর্টিস্টরাই বুঝলো যে আমি সব কিছু করতেছি, বা তখন কিন্তু আমি কাজ যে খুব বেশি বুঝি তা না। তো সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এভাবে আমরা আসলে নাটককে কিন্তু ডিরেক্টর থাকে কি ভাই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 4-5 জন, একজন থাকে চিফ অ্যাসিস্ট্যান্ট, শিক্ষানবিশ থাকে বা সহকারী থাকে কয়েকজন। তো প্রথম নাটকের পরে ভাই আমাকে বলে তোমাকে চিফ অ্যাসিস্ট্যান্ট নেক্সট নাটক থেকে। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ওকে, কত সালের গল্প এটা? এটা কি ভাই, আমি তো ভর্তি হয়েছি 9 সালে ভার্সিটিতে, তো 10-11 বা 12 মাঝামাঝি। আমার আসলে যে ডেটটা খুব আমি মনে থাকে না, কোনো সমস্যা নেই। তো তারপর চিফ অ্যাসিস্ট্যান্ট দিল আমাকে, তখন একটু টাকাও বেশি পাওয়া শুরু করলাম। আর তখন আসলে আমার খুব অনেক কিছুতেই সে আমাকে মূল্যায়ন করতো, যে আমি যেটা বলতাম। তখন আসলে এখন অনেক আর্টিস্ট আছে যারা নাটক করে, তাদের সাথে শুধু মধুর না, খুব মধুর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে আমি ফোন দিলেই আমার, হ্যাঁ টিটু ভাই বা টিটু বলো, তার ভিতরে আছে অনেকে, যেগুলো বললামই নাম। আমরা বেশিরভাগ কাজ করতাম আফরান নিশোর সাথে আর কি। আমারও ব্যক্তিগতভাবে এবং আমার ডিরেক্টরও আফরান নিশোর ভালো লাগতো আর কি। এবং আফরান নিশো যখন খুব নাটক শুরু করে তখন থেকে উনি তাকে নিত। আফরান নিশোর পিছনে অনেক অবদান আছে, হি ইজ রিয়েলি জিনিয়াস, এবং অনেক মানুষ তাকে পছন্দ করে, খুব ভালো লাগতো। এবং আমি শুধু ছবি তুলতাম, তা আফরান নিশো বলতো যে তোর কি আর কারোর সাথে ছবি তুলতে মন চায় না? তখন এই যে অপর্ণা ঘোষ ছিল, এই যে আপনার সারিকা ছিল, মেহজাবিন, অনেকে ছিল। তো আমি কারোর সাথে আসলে ছবি তুলতাম না ওই সময়, শুধু আফরান নিশোর সাথে। আর ওর চুলটা আমার খুব ভালো লাগতো, চুলে হাত দিতাম। এবং যখন আমি শুটিংয়ে যাইতাম, ও কি খাইতো আমি সেটারে বেশি এমফাসিস করতাম। তো বুঝলো যে আমাকে একটু ভালোবাসে। তো এই সময় সবার সাথে একটা সম্পর্ক হয়ে যায় আর কি। একটা নাটকে কি ভাই একটা সেট থাকে, কিন্তু দেখবেন যে ডিরেক্টর কিছু আর্টিস্ট নিয়ে কাজ করে, এদেরকে নিয়েই মোস্ট অফ দ্য নাটকেই কাজ করে, হয়তো কিছু কিছু সময় একটু ভ্যারিয়েশন হয়। তো ওই সময় যে মাসুম আজিজ আছে সিনিয়র আর্টিস্ট, উনি খুব ভালো আর কি, উনি নাটক লাইনে ওনার অনেক জ্ঞান আছে আর কি। তো উনি একদিন বলছিল যে এই ছেলেটা অনেক ভালো করবে আমাকে। তো ওই সময় আসলে আমার কাজের একটা স্পৃহা ছিল অনেক, যে ভালো করতেছি ভালো। তখন আসলে ভার্সিটিতেও একটা মূল্যায়ন ছিল। বাংলাদেশে ওই সময় এমন কোনো টপ নায়ক নায়িকা নাই যার সাথে আমার ছবি ছিল না। শুটিংয়ের ছবি, অনেক ছবি তুলতাম আর কি। তো ওই সময় সব বন্ধুরাও সাপোর্ট করতো। তো এই করতে করতে কি ভাই, তখন আমি আসলে ওই সময়ও আমি অনলাইন পত্রিকাতে তখন জয়েন করি আর কি। তখন আমার আসলে মিডিয়া লাইনে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল, এনিহাও আমাকে যাইতে হবে। এই সময় আপনার প্রেমের কি অবস্থা? প্রেম চলতেছে, প্রেমও চলতেছে, কঠিন চলতেছে প্রেম। তখন মনে করেন ওর জন্য আমি যে গিফট টিপ কিনে পাঠাই। আপনি যে নায়ক নায়কের সঙ্গে ছবি তুলতেন, ও জেলাস ফিল করতো না? গ্রামের মেয়ে, সাধারণ মেয়ে। আসলে সাধারণ গ্রাম বলতে কি, যে ও কিন্তু অনার্স পর ভর্তি হয়েছে আর কি, ইংলিশে অনার্স মাস্টার্স করছে। তো ওই সময় বলতো যে আমি আসলে ওইভাবে বুঝতে দিতাম না যে ডিরেকশন, আমি তো আর সিনেমা নাটক করতেছি না বা সবার সাথে আসলে। আর আমার ওই ধরনের কোনো মেয়ে খারাপ মানতো না, বিশ্বাসও করতো না, আমাকে তো দেখে আসছে অনেকদিন ধরে। তো এইভাবে নাটক চলতে থাকে। তো একটা সময় আমার ডিরেক্টর ওর USAID-এ জব হয় আর কি। USAID বলতে আপনার ওই যে কেয়ার বাংলাদেশে উনি অডিও ভিজুয়াল অফিসার হিসেবে নিয়োগ পায়, ভালো স্যালারি। তখন আসলে উনি নাটক থেকে একটু ছিটকে যায়। নাটক করে কয় টাকা পায়, তখন একটা ছিল যে চাকরি বাকরি একটা
ওনার ইচ্ছা ছিল যে মাসে মাসে করবো নাটক দু একটা। তখন কিন্তু আমি একটু একা হয়ে যায় আর কি। রাইট। তখন বললো যে ঠিক আছে 2-1 মাস ওয়েট করো, স্ক্রিপ্ট রেডি আছে, নাটক কাজ শুরু হবে। কিন্তু তখন আমার অনেকে ডাকতো, এখন যারা পপুলার ডিরেক্টর আছে অনেকে আছে, নাম বললে আপনি এক নামে চিনবেন, আমাকে ডাকতো। আসলে আমি চাইতাম না কারোর সাথে যাইতে। তখন সেটিংসটা এমন ছিল যে ওনার সাথে কাজ করব। আরও একজনের সাথে কাজ করছে, এটা নাম বললাম, ওর নামটা নাই বলি। তো তখন পড়াশুনো আবার রেজাল্ট কিন্তু কিবিরা ভাই যে মোটামুটি চলতেছে, খুব খারাপ না। তখন আমার 6-7 সেমিস্টার এরকম পার হয়ে গেছে। তো তখন আমি যে তোয়াল্লাবাগে ছিলাম শুক্রবার, ওখানে একটা বাসাতে থাকতাম, অনেক সুন্দর একটা বাসা। ওখান থেকে বাড়িওয়ালা হঠাৎ ডিসিশন দেয় যে এখানে কোনো ব্যাচেলর থাকতে পারবে না, হঠাৎ করে। তো আসলে তখন আমি আবার আমার ভার্সিটির এক ছোট ভাই ছিল, ওকে নিয়ে চলে গেলাম আপনার কাজীপাড়া, শেওড়াপাড়া। একটা খুব মানে আমি জানি না, ইদানিং ব্যাচেলর পয়েন্ট নাটকটা অনেক পপুলার, যদিও ওই ব্যাচেলর লাইফের সাথে খুব একটা মেলে না, আমাদের ব্যাচেলর লাইফ খুব একটা মেলে না, বাট ইটস ভেরি পপুলার নাটক। কিন্তু এই ব্যাচেলর লাইফ নিয়ে একটু যদি বলেছেন, আমি নিজেও তো সাফারার, আমি নিজেও বলতে চাই যে এই ভাড়াটা আপনারা কেন দিতে চান না, আমি জানি না। দরকার আপনারা মনিটর করেন যে ওদের অ্যাটিটিউড ঠিক আছে কিনা, ওদেরকে কিছু কন্ডিশন দিয়ে দেন যে কন্ডিশনগুলো মেনটেন করতেছে কিনা। আর এখন তো ঘরে ঘরে সিসি ক্যামেরা, রাইট? বাসায় কে গেস্ট আসতেছে বা কী অবস্থা। কিন্তু এই ভাড়াটা না দেওয়া এবং ভাড়া খুঁজে পাওয়া কী যে বিড়ম্বনার এবং কী যে কষ্টকর। আমার মনে হয় বাড়িওয়ালা যারা আছেন তারা সবাই সদয় হবেন এই বিষয়টার প্রতি। জি বলেন প্লিজ। তো তারপর আমার ভার্সিটির এক ছোট ভাই ছিল, ওর সাথে কথা হলো যে ভাই ওইদিকে অনেক ভালো ভালো বাসা আছে। আর আমি কি ভাই যখন ম্যাচেও থাকতাম ইন্টার লাইফে বা ভার্সিটি, আমি আসলে সুন্দর বাসা ছাড়া আমার ভালো লাগতো না। তখন তো বাসা থেকে টাকা দিত অনেক। আমার মনে হতো যে আমি যেখানে থাকবো, যেখানে ঘুমাবো, যে বাথরুমে যাব, যে টয়লেটে যাব, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর থাকে। তো অনেক বাসা খুঁজে অনেক সুন্দর একটা বাসা পাই কাজীপাড়াতে। ওখানে আমরা 5-6 জন উঠি আর কি। তো ওই সময় আমি আরেকটা ডিরেক্টরের সাথে কাজ করতাম, রাত্রে আসতাম। তখন হচ্ছে ছোটা কাজ আর কি, কিছু কিছু কাজ করে দিতাম তাকে আর কি। তো এসে ওই সময় ম্যাচে তখন কিন্তু কি ভাই আমি সিগারেট খাই না তখনও পর্যন্ত। দেখেন আমি কিন্তু ভার্সিটি 7-8 সেমিস্টার পর্যন্ত কোনো সিগারেট খাই না, কোনো নেশা আমাকে ধরতে পারিনি তখনও পর্যন্ত। তখন বাসায় এসে দেখতে ওরা তাস খেলতেছে, স্টার সিগারেট খাইতো তখন, স্টার। তো হঠাৎ আমার একদিন মনে হলো যে আমি একটা সিগারেট খাই, দেখি ভাই একটু সিগারেট খাই। তো তাস খেলা দেখতেছি, ওই যে সিগারেট খাইলাম একটা, আজকে একটা, কালকে 2টা, এভাবে চলতে থাকে আর কি। তখন একটা পর্যায়ে আমি নিজে সিগারেট কেনার টাকা দিয়ে যাই, সিগারেট কিনে রেখো। জি, তখন আসলে স্টার বাদ দিয়ে ব্যঞ্জন ধরি। তখন ওইভাবে খাইতে থাকি, সিগারেট খাইতে খাইতে কি ভাই দিনে 8টা-10টা, ব্যাস এতটুকুই। তখন বাসায় থাকি, ভার্সিটি যাই, কথা হয়। তখন না নিজের কাছে অনেক খারাপ লাগতো যে আমি আসলে জিনিসটাকে ভুল করলাম। কিন্তু হঠাৎ দেখা গেছে ঘুম ভেঙে গেছে, একটা সিগারেট দিয়ে খাই। আসলে ব্যাচেলর লাইফে যেগুলো হয়, একসাথে অনেকগুলো বন্ধুবান্ধব থাকলে সবাই খায়, আমি খাই না, এরকম মনে হইতো, খাইতাম সিগারেট। মানে একটা দুটো করতে করতে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটা আসলে দিন 10টা এরকম খাইতাম। তখন কিন্তু আমার অর্থনৈতিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হতে থাকলাম, যেহেতু 10টা সিগারেট, তখন বেঞ্চন কত, মেবি 10 টাকা বা এরকম ছিল, ততদিন 100 টাকা। তখন আমি ওই যে বাসাতে গেলাম আর কি, সেমিস্টার শেষ, বাসাতে গেলাম। বাসাতে যাওয়ার পর আমার এলাকাতে কিছু বন্ধু বান্ধব ছিল, যেহেতু ওটা একটা বর্ডার এলাকা কি ভাই, নামগুলো এখন নাই বলি, তারা এখন ভালো হয়ে গেছে আর কি, নামগুলো নাই বলি। তো ওদের সাথে ঘুরতে যেতাম। আমি যে কলেজে পড়তাম ওই কলেজ মাঠে সিগারেট খেতাম লুকায়। তো বাসা থেকে আসলে তখন ওইভাবে ফলো করতো না, শুধু আম্মু বলতো যে তুই চুইংগাম চাবাস কেন, এমনি এইভাবে এড়াই যেতাম বিষয়টা। তো ওরা একদিন বলে কি যে আমরা একটু বেনাফল যাচ্ছি, কী জন্য যাচ্ছি, ফেন্সি খাইতে। তখন আমার আব্বুর বাইক ছিল আর কি, তখন আমি বাইক নিয়ে আমি যাব। তো গেলাম, আমি কিন্তু খাওয়ার জন্য যাইনি কি ভাই, সঙ্গতে কোম্পানি দেওয়ার জন্য গেছি, খাইলে কি হয় বা কিভাবে খাই এটা দেখার জন্য জাস্ট। তখন গেছি বেনাপোলের একটা গলি দিয়ে ঢুকে, ওরা এক জায়গায় যে একটা সেলুনের দোকান আর কি, ওখানে ফ্যান্সি নিয়ে আসলো 2টা। তো আমি কইছি আমাকে একটু দিস অল্প। তখন কিন্তু আমি টাকা দিচ্ছি না, মানে জাস্ট ওদের সাথে গেছে এই জন্যই। তো আমি 3 ভাগের 1 ভাগ মতো খাইছিলাম। কীভাবে বিশ্বাস করেন, খাওয়ার পরে ওরা আবার দুধ চা খায়, খাওয়ার পরে এক একটা নেশার কিন্তু এক একটা মানে সিগনিফিকেন্ট একটা বিষয় থাকে আর কি। যে ফেন্সি খাওয়ার পর দুধ চা খাইতে হয় আর কি, মিষ্টি কড়া করে, নেশাটা ভালো হয় আর কি। তো আমি ওই সময় দুধ চা খাইলাম। খাওয়ার পর আমার এমন একটা অনুভূতি আসলো কি ভাই, মানে যখন মোটরসাইকেল চলতেছে মনে হচ্ছে যে গায়ে বাতাস লাগতেছে, কি একটা অনুভূতি, এটা বোঝানো যাবে না আর কি। সিগারেট খাইতে এত মজা লাগে, এটা কি একটু ঝিমায় কিন্তু মানুষ, মানে একটু ঘুম ঘুম ভাব আসে, ঝিমায়, খুব ভালো লাগলো। এরপর যে কদিন বাসায় ছিলাম প্রতিদিন খাইতাম। তখন আমি টাকা দিয়েই খাই। তখন সপ্তাহখানিক থাকার পরে কিন্তু আমার টাকা শেষ, তখন বাসা থেকে টাকা নিই। তখন একটু কনফিউজড হয়ে যায় আব্বু আম্মু, যে নোটিশ করে যে রাত্রে বারবার উঠে ওইদিকে যাই,
তখন সিগারেট খেতে যেতাম। আর এই নেশাটা করলে কীভাবে, সিগারেট আপনার লাগবে মাস্ট, মানে এই নেশাটার মেন মজা হচ্ছে সিগারেট। তো আমি একটা সময় বাপ মা জেনে গেল আর কি, যাদের সাথে মিশি তারা তো ফেন্সি খায়, 1-2 কান করতে করতে। তো আমি আম্মুকে আসলে ভূগোল বুঝাইতাম ওই সময়, যে আমার সামনে খাইছে কিন্তু আমি খাই নাই, অনেক কিরে কসম কাটছি। তখন আসলে নেশাগ্রস্ত হয়ে গেলে কীভাবে মানুষ অনেক কিছু করতে পারে, এটা আসলে এটা স্বাভাবিক ঘটনা। তো এইভাবে চলতে তো একসময় আব্বু বলে ঠিক আছে তুমি চলে যাও, ঢাকায় চলে যাও, তোমার আর এলাকায় থাকা লাগবে না। তো যেদিন ঢাকায় আসি ওই দিনও আমি ফেন্সি খেয়ে আসি একটা। তখন কিন্তু আমার হাফ বা 3 ভাগের 1 ভাগ হয় না, 1-2টাও খাইছি। আর ঢাকায় যে ফেন্সিগুলো থাকে এগুলো আসলে কিন্তু অনেক টুইনিং। আপনার গতদিন একটা ঘটনা একজন কইছিল যে একটা ভেঙে 3টা ভাঙায়, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু বেনাপোল যেটা আমরা কিন্তু ইন্ডিয়ার ওই পাশ থেকে আনাইতাম অনেক সময়। আচ্ছা। তারপর আমি ওই দিন নেশা করে আসলাম, বাসে উঠলাম। জার্নিতে আসলে খুব ভালো লাগতো ফেন্সি খাইলে, এবং কখন মনে হইতো বাসের ভিতরে তো সিগারেট খাওয়া যায় না, কখন ফেরিঘাটে আসবে। আমি জার্নিতে খুব বমি করতাম, কিন্তু ফেন্সি খেলে আমার বমি হইতো না। ঢাকাতে পৌঁছালাম, তখন আসলে আমার ঢাকাতে আসার পরে কি ভাই আর ভালো লাগতো না আমার নেশা না করলে। তখন আমি যে বাসায় থাকতাম ওর নিচে একটা মানে পাশে একটা বাড়িওয়ালা ছেলে ছিল আর কি। এই কয়দিনে এত দ্রুত নেশা হয়ে গেল ফেন্সি? মানে আমারটা খুব না, কয়দিন বলতে আমি তো বাসায় 10-15 দিন ছিলাম। আচ্ছা। মোটামুটি একটা অ্যাডিকশনের দিকে যাচ্ছি। তো আমি যে বাসায় ডিপ্রেশনও তো আপনি ছিলেন? আমার আসলে কি বলবো, কমপ্লিটলি হ্যাপি লাইফ ছিল, কোনো দিক থেকে আমার কোনো সমস্যা ছিল না। এই জাস্ট আমার কি বলবো কিউরিসিটি, এছাড়া কিচ্ছু না। তো বাসায় যখন আসলাম ঢাকাতে, একটা ছেলে ছিল সবুজ, ও হচ্ছে এক বাড়িওয়ালার ছেলে। তো ওর সাথে আমার আগে থেকে পরিচয় ছিল আর কি, চার দোকানে বসতাম, চাটা খাইতাম, নাটকের কাজ টাজ করতাম, ভোরে যাইতাম, ওর সাথে দেখা হইতো আর কি, ভাই কই যান, বুঝতো। তখন আমার খুব একটু মানে পছন্দ করতো আর কি। তো আমি ওকে বললাম যে ভাই একটা কথা বলি, কিছু মনে করবেন না। কই বলেন। আমি ফেন্সি পাওয়া যাবো আশেপাশে কোথাও? তারপর ও আমাকে বললো যে পাওয়া যায় ভাই, কিন্তু মাল কিন্তু ভালো না, 800 টাকা লাগবো। তো কয় যে ফেন্সি না, আমার কাছে ইয়াবা আছে, আপনি ইয়াবা খাইলে খাইতে পারেন। তখন আসলে আমার মনে হইতে যে ফেন্সি তো পাচ্ছি না, ইয়াবাটা খেয়ে দেখি। তখন ও বাসায় আসলো, বাসায় এসে তখন ইয়াবা খাওয়া শুরু করলাম, 1টা 2টা 3টা। বাড়িওয়ালার ছেলে? হ্যাঁ, আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে না, পাশের বাড়ির। তো তখন 1টা 2টা 3টা 4টা খাইতে শুরু করলাম। তখন এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেলাম ইয়াবার প্রতি। ডিফারেন্ট ফিলিং। ওইটা খাইলে কিভাবে আপনার ঘুম আসবে না, ফার্স্ট হচ্ছে ঘুম আসবে না। অনেকে কয় যে সেক্সুয়ালি একটু বেশি হয়, কাজ করে বা এরকম। আসলে এটা সাময়িক হয়তো হতেও পারে, কিন্তু এটা কিন্তু ওইভাবে করে না। কিন্তু এটা ওই যে একই, সিগারেট খেতে ভালো লাগে আর যে কোনো কাজ করতে আপনার ভালো লাগে, আপনার রাত জেগে থাকবেন ভালো লাগবে। মানে আসলে তো এগুলো নার্ভগুলো দুর্বল করে দেয়। মানে কোনো নেশারই আসলে ভালো কোনো সাইড নাই। সাময়িক হয়তো আমরা কিছুটা পাই, সাময়িক আনন্দ পাই, কিন্তু এটা ভবিষ্যতে এটা আসলে অনেক শেষ করে দেয়। তো এভাবে খাতে আমি একটা জিনিস নোটিস করলাম কি ভাই, ওই যে ইয়ের কথা বললাম সবুজ, ও কিন্তু ডিলার ছিল আর কি। আচ্ছা, ইয়াবা ডিলার বলতে এক ডিলারের ও ছিল সেলসম্যান। ওকে। আমি দেখতাম আমার বাসাতে থাকতো, একজন ফোন দিছে, ভাই 5টা লাগবে, দিয়ে আসতো। তখন কিন্তু আমি আসলে ওকে বলতেও পারছি না যাইতে, যেহেতু এলাকার পোলাপান। তখন আমার বাসায় আরেকটা লোক আসা শুরু করলো, সেটা হচ্ছে শামীম ভাই। সে হচ্ছে ওই এলাকার মোটামুটি ডন, ওই হচ্ছে মেন ডিলার। তো ওর সাথে আমার পরিচয় হয়। ওর সাথে প্রথম দিন আমাকে খাওয়াইলো, 5-7টা খাইলাম। তারপর কিন্তু কখনো খাওয়াইতো না, ফ্রি টাকা দিয়েই খাইতাম। তখন কি প্রিয়া ভাই, শামীম ভাই আসতো, অনেক মেয়ে ছেলেপিলে নিয়ে আসতো আপনার বাসায়। বাড়িওয়ালাও জানতো, বাড়িওয়ালাও কিছু বলতে পারতো না, ভয়। বাড়িওয়ালা ওর সম্পর্কে জানতো, দারোয়ানও কিছু বলতো না। শুধু দারোয়ান আমাকে বলছিল যে মামা আপনি বাসা ছেড়ে চলে যান, গোপনে বাঁচতে পারবেন না। তো আমি আসলে ওই সময় নেশার জন্যই আসলে অত কিছু মানি নাই, ভাবি নাই। তো ওই সময় আসলে তখনও ওই যে গাঁজা আনতো অনেকে মাঝে মধ্যে ফেন্সিও নিয়ে আসতো এভাবে। কিন্তু তখন আমি নেশার আসলে আমার স্প্রেড হইতেছে নেশার চারিপাশ দিয়ে। তখন ওই যে খাওয়া শুরু করলাম, তখন বাবার পর খুবই ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। তখন এর ভিতরে আমার গার্লফ্রেন্ডের সাথেও সম্পর্কটা অনেক খারাপের দিকে যেতে লাগলো। আমি কথা বলতাম না। বাবা খাইলে আসলে বাপ মা বন্ধু বান্ধব এই যে মানে গার্লফ্রেন্ড বউ এদের সাথে কথা বলতে ভালো লাগে না। বাবা খাইলে মানুষ প্রচুর কথা কয়, কিন্তু সেটা বন্ধু বান্ধব নিয়ে বা নেশার জগৎ নিয়ে আর কি, বাইরে আসলে খুব বেশি লাগতো না। তো ওই সময় বাসা থেকেও কিছুটা বুঝতে পাই, মানে আমি যে মেসে ছিলাম আমার এলাকার অনেক ছোট ভাই ছিল, তারা কিন্তু কিছুটা নোটিশ করে তারা আস্তে আস্তে কিন্তু ম্যাচ ছেড়ে চলে যায়। তো এরকম দেখতাম শামীম ভাই মাঝে মধ্যে জুয়া খেলতো আপনার বাসাতেই। হ্যাঁ, 4-5 জন আসতো, রাত 12টার সময় সারা রাত থাকতো, বিরিয়ানি টিয়ারি নিয়ে আসতো, খাইতাম। তখন আসলে কি ভাই এমন সময় গেছে আমি 3 দিন কোনো ভাতই খাইনি। মানে বাবাটা খাইলে মানুষের একটু মানে লিকুইডের প্রতি একটু আগ্রহ থাকে, যে কোল্ড ড্রিঙ্কস বা পানি। তো ওই সময় আমি আসলে ভাত টাত খাইতাম না, মাঠা খাইতাম। ওই যে মাঠা পাওয়া যায়, মাঠা, তারপর কোল্ড ড্রিঙ্কস এই জাতীয়, খুব লাগতো। কিন্তু নেশাটা যখন কেটে যেত কি ভাই এত অস্থির লাগতো
তখন মনে হতো আবার এখন একটা খাই, আবার মানে পিনিকটা আবার আসুক, আবার খাইতাম। তো একটা সময় আমি আসলে শামীম ভাইকে বিরক্ত করে দিয়েছিলাম, প্রায় 3টের সময় ফোন দিয়ে, ভাই একটা কন্যা সবুজরে দিতে। পরে আমাকে একদিন কয়, ভাই নেক্সট টাইম কখনো আমার কাছে ফোন দিবেন না, টাকা থাকলে আপনি খাবেন, না হলে নয়। তো তারপরেও কিন্তু আমি ওকে বাসায় আসা থেকে আটকাতে পারিনি। বাসায় আসতো, যখন আসতো 2-1টা খাইতে দিত আর কি। তখন কিন্তু আমার নাটক লাইন শেষ কিবিয়া ভাই। তখন আমার যে ডিরেক্টর ছিল তখন বললো যে আমি আপাতত একটু ব্যস্ত আছি, তোমার 3-4টে ডিরেক্টরের সাথে কথা হয়েছে, তুমি ওদের সাথে কাজ করো, যখন যার কাজ থাকে তার সাথে কাজ করো। একটা ডিরেক্টরের সাথে আমার লাস্ট কাজ করার কথা ছিল, সেটা হচ্ছে আপনি নাম বললে চিনবেন, এক নামে। আমি যদি এখন নামটা বলি আপনি একবারে চিনবেন। তো ফোন দিত, আমি হ্যাঁ আসতেছি সকালে, আমি আসলে যাইতাম না, আমি ঘুমির থেকে উঠতাম 2-3টার সময়। তো এইভাবে আসলে সবাই আমার প্রতি একটা মানে বিরক্ত হয়ে গেল বা কেউ আর, এবং আমার যে ডিরেক্টর ছিল ও আর কথা বলা বন্ধ করে দিল যে তোমার দিয়ে হইব না ভাই। বুঝতে পারছিল যে আপনি আমার একদিন কইছিল আমি মেবি মোস্ট প্রবাবলি তুমি নেশা করো। তখন কিন্তু ভার্সিটি এক সেমিস্টার অফ হয়ে গেল আমার, ভার্সিটি যা বন্ধ। দেখেন কিভাবে জিনিসটা কি হলো। তখন আমি বাসা থেকে কিন্তু তখন ওই টাকা আমার হচ্ছে না। তো বেশি টাকা নিতেন কিভাবে? বেশি টাকা তখন আমি বলতাম যে আমি একটু সাবজেক্ট বেশি নিচ্ছি, তখন তো আমাদের 4টে করে সাবজেক্ট ছিল আর কি। আমি বলতাম যে 5টা নিচ্ছি, বা এই সেমিস্টার নতুন একটা কোর্স আছে করতে। বাবা মা তো এত ডিটেলে যায় না, একদম সব বিশ্বাস করতো। আমার আব্বুকে ওই সময় আমি যদি বলতাম এখন 50,000 টাকা লাগবে একটা কোর্স করতে হবে, কোনো কথা নেই, আমি ফোন কাটার পরপরে দেখতাম ব্যাংকে চলে আসে, এরকম একটা সিচুয়েশন ছিল আর কি। তো এইভাবে বাসায় কিন্তু এরপরে আস্তে আস্তে বাসায় একটু জানতে পারে। তো তখন কীভাবে আমার ওখান থেকে সবাই চলে গেছিলো আর কি। আমার ছোটো ভাই যারা ছিল এলাকার, একটা ছেলে ছিল আর কি, ওর নামটা একটু নাই বলি। চলে গিয়েছিল বলতে মানে ওই পরিবেশ দেখে তখন আমি অল টাইম মেয়ে নিয়ে থাকতাম, মেয়েদের সাথে বাবা খাইতাম, বা মনে করেন অনেক প্রচুর মেয়ে আসতো, জুয়াকে ওরা অনেক ম্যানেজ করতো আর কি। এমন হয়েছে যে ওদের মাধ্যমে পরিচয়, পরে আমি অন্য জায়গায় নিয়ে ঘুরতে। মানে ওরাও কি ঠিক এই ক্লাসেরই ফ্যামিলি? হ্যাঁ হ্যাঁ, সব না না, মেয়েগুলো আসলে অনেক সফিস্টিকেটেড ছিল কি ভাই, সফিস্টিকেটেড ফ্যামিলি। মানে এটা হ্যাঁ, এটা এমনও মেয়ে আছে আমার বাসা নিচে র্যাপ ফোন নিয়ে আসে, বুঝছেন না, লেক্সাস গাড়ি নিয়ে আসে এরকম। তো এগুলো নাই বলি, এগুলো আসলে আপনি যে এলাকায় থাকতেন মিরপুর, ওই দিকের কিছু লোকজন ছিল। তো সবার সাথে আসলে ওইটা সব নেশার বন্ধুই কি ভাই, ওরাও কিন্তু ডেসপারেট খুব। তো ওদের সাথেও আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, অন্য জায়গায় মাল খেতে যেতাম, মানে এই সার্কেলটা আপনার পরিচিত অনেক হয়ে গেল। তো এভাবে ভার্সিটি এক সেমিস্টার গ্যাপ হয়ে গেল, বাসা থেকে। আপনার প্রেমের কি অবস্থা? প্রেম চলতেছে, কিন্তু তখন নিপার কাছ থেকে প্রচুর টাকা নিই। ও তখন নিপার কাছ থেকেও টাকা নিই প্রচুর, যে আমার আজকে পুলিশে ধরছে, কি কারণে ধরছে, আরে পুলিশে ঢাকায় মারানো ধরছে, আমি অমনি আসছিলাম, মানে বিভিন্ন রকম ইস্যু। বা আজকে আমার শরীর খারাপ, কাছে টাকা নাই, ম্যাচের টাকা বা বাকি হয়েছে, বা এই যে টাকা হারাই গেছে ভার্সিটি থেকে আসার সময়। আসলে কীভাবে এটা আমি যে কীভাবে করতাম বা কী জন্য করতাম, আমার এখন আর খুব ঘৃণা হয় নিজের প্রতি, মানে ওইটা মনে হইলো আর কি। ও টাকা পাঠাতো? ওর তখন আসলে ওদের মার্কেট আছে বেনাপোলে, আচ্ছা, ঘর ভাড়া উঠতো অনেক টাকা। তো ও একটা দোকান থেকে টাকা নিত আর কি। ওকে। তো টাকা থাকতো প্রচুর আসলে, আর একটা মেয়ে তো মানে ওই টাকা থাকতো ওর কাছে। তো ওর যত টাকা থাকতো আসলে আমিই নিতাম, বিভিন্ন মিথ্যা কথা বলে আরও দিত। পরে ও বলতো যে আমি জানি তুমি টাকা দিয়ে নেশা করবা, মানে ও বুঝে গেছিল, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার সাথে চিট করছো, কিন্তু আমি তোমার সাথে চিট করতে পারবো না, টাকা আছে দিচ্ছি নাও, আমার কাছে আরও 2,000 টাকা আছে লাগলে দিও, এরকম বলেই দিত যে আরও 2,020 টাকা আছে বা 780 টাকা আছে, তোমার লাগলে বা নিও। এটা আসলে ও মানে খারাপ লাগা থেকে বলতো, অভিমান থেকে করেছে, কষ্ট থেকে, কিন্তু আমি আসলে ওটা বুঝতাম না। তারপর কি ভাই, নেশা চলতেছে, ভরপুর মেয়ে ছেলেপিলে আসতেছে, তখন আমার একটা মামার সাথে পরিচয় হয় এলাকারই, ও ছিল এক এমপি জামাই আর কি। তো ও তখন আমার বাসায় আসা শুরু করলো। তখন আমি ওই যে নেশা করতাম, তো তখন ও আসতেছে টুকটাক, মেয়েটে নিয়ে আসতেছে, অনেক ওই যে মিউজিক ভিডিও টিডিও করে অনেক নায়ক নিয়ে আসতেছে। তো ওই সময় আমার ম্যাচে একটা ছেলে ছিল আর কি, সবাই কিন্তু চলে গেছে কিভাবে ভাই, একটা ছেলে ছিল। ও তখন দেখতাম ফোনে কথা বলতো যে 5 লাখ 4 লাখ, মানে ফোনে কথা করছে যে ভাই না 4 লাখ হবে না 5 লাখ। তো আমার একদিন আসলে কিউরিসিটি থেকে তাকে আমি জিজ্ঞেস করলাম যে কি আসলে বিষয়টা কি। তো কইলো কাকা ভার্সিটিতে ভর্তি জালিয়াতি আছে, আপনার এক একটা স্টুডেন্ট ভর্তি হবে 4 লাখ 5 লাখ টাকা, আমি 60,000 70,000 টাকা কমিশন পাবো। কিভাবে হয় আসলে এটা একটু বলি কিভাবে হয়। সেটা হচ্ছে যখন ভার্সিটিতে ভর্তি শুরু হয়, প্রচুর যে জালিয়াতি পাওয়া গেল, আমাদের অনেকে ধরা খাইছে, এই গত বছর ধরা খাইছে, এবং আপনার এই যে যমুনা টিভিতে রিপোর্ট হয়েছে। হ্যাঁ, এটা খুব বহুল প্রচলিত ঘটনা। আমার মনে হয় যারা আজকে দেখছেন খুব মনোযোগ দিয়ে শোনেন যে প্রসেসটা আসলে কি করতো ওনারা। ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। আর একই সাথে আপনাদেরকে যেটা বলতে চাই, আজকের যিনি অতিথি আছেন তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসবেন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে www.youtube.com/RJKibriya FM, RJKEBRIA FM চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং তারপর আপনার যে ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে যা কমেন্টস করলাম। তো বললো সিস্টেমটা হচ্ছে ডিভাইস দিয়ে দেবে,
মানে যে পরীক্ষার্থী তার কাছে ডিভাইস, এবং ছেলেরা আন্ডারওয়্যারের ভিতরে ডিভাইস রাখতো। তখন আসলে কীভাবে এতটা চেকিং ছিল না, এখন যেভাবে চেক করা হয়। আর মেয়েদের ক্ষেত্রে আপনার কানে, যে একটা মেয়ে বরকা পড়লো, এখানে একটা ব্লুটুথ হেডফোন দিয়ে দিল, মোবাইলটা আপনার ইনার ভিতরে রাখলো, বা তখন কিন্তু আসলে ওইভাবে মেয়েদের ওইভাবে চেক হইতো না, বা ওই এত জানাজানি হয় নাই তখনও। পরীক্ষা 10 মিনিটের ভিতরে আপনার প্রশ্ন ওরা ফাঁস করে ফেলতো, যে কোনোভাবে ম্যানেজ করে। আর এটা সম্ভবত পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্ন ফাঁস করে, এটা কোনো আহামরি কিছু যে তা না। তো প্রশ্ন ফাঁস করে ওদের সলভিং টিম থাকতো। এমন স্টুডেন্ট ছিল কিবরা ভাই, বইটা পড়ে, কেউ ঢাকা ভার্সিটিতে ফার্স্ট ক্লাস, সেকেন্ড, থার্ড, এরকম অনেক ট্যালেন্ট, কারণ সুপার ট্যালেন্ট, মানে সব জানাশোনা এই টাইপের। মানে সলভ করতে গেলে তো আপনাকে বুঝতে হবে জিনিসটা, আপনার 5-7 মিনিটের ভিতরে সলভ করতে হবে। তখন একজন থাকতো সাধারণ জ্ঞানের, একজন থাকতো বাংলার। ওরে বাবা! তো সলভ করার পরে ওটা আবার ওরা ওই যে মোবাইল লিখতো, ধরো সেট এ পড়ছে আপনার, 1-এর অ্যান্সার 2, 2-এর অ্যান্সার বি, 3-এর অ্যান্সার সি। এখন ধরো একটা মেয়ের কাছে মোবাইল ডিভাইস কানেক্ট করা আছে, কিন্তু যতক্ষণ পরীক্ষা দিবে ওর সাথে কিন্তু কানেক্ট থাকবে মোবাইল ডিভাইস, যে হ্যালো তুমি কি শুনতে পাচ্ছ? যখন মেয়ে যদি মানে যে শোনে, যে তুমি যদি শুনতে পাও একটা কাশি দাও, তখন স্বাভাবিকভাবে পরীক্ষার হলে কিন্তু একটা মেয়ে কাশি দিতে পারে। একটা কাশি দিল, তোমার সেট কি পড়ছে, তোমার যে সেটটা পড়বে তুমি সেই সেটে কাশি দিবা। সেট এ কোনো কাশি নাই মনে করেন, সেট বি সে একটা কাশি দিল, তাহলে আমি কিন্তু বুঝলাম যে তার সেট বি পড়ছে। তখন আমি মানে এখান থেকে বলা হতো যে লেখো 1-এর 2, 2-এর 3, সুন্দর প্রসেস। সেও পরীক্ষা চান্স হয়ে গেল, টাকাও দিল, ক্লিয়ার। আর ছেলেদের ক্ষেত্রে হয়তো কি, ছেলেদেরটা একটু টাফ ছিল। এটা হচ্ছে আন্ডারওয়্যারের ভিতরে মোবাইল রাখতো, কোনো এক সময় সুযোগ পাইতো আসলে কীভাবে, ওই সময় নাতে এত তো সম্ভব ছিল না। মোবাইলটা বের করে শুধু সেটটা মেসেজ করে দিত একটা নাম্বারে। তোর আমি লিখতেছি, ফোন নিচে রেখে একটা মেসেজ করি যে সেট এ, তখন সব প্রশ্ন পাঠাই দিতাম তারে। মানে আমি তো না, ওরা পাঠাই দিত। লাস্ট 2 ইয়ার্স আবার অন্য সিস্টেম বার হয়েছে, সেটা হচ্ছে এই যে আপনার স্বর্ণ দিয়ে কানের ভিতর ঢোকান লাগে, এমন একটা ডিভাইস আছে, ছোট্ট একটা ডিভাইস, ওটা কোথাও রাখবে ইনার পয়েন্টে, আপনার স্বর্ণ দিয়ে, ওই যে স্বর্ণ মানে হচ্ছে কানের ভিতর থেকে যেই ওইটা দিয়ে, ওইটা মনে করেন আপনার কানের ভিতর ঢুকে দেওয়া লাগে। তারপর আপনার কান চেক করলো কিন্তু কেউ জানতে পারবে না, কানে কিছুই নাই। হ্যাঁ, তারপর ওখান থেকে আপনি কানেক্টেড থাকবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে মানে একটু আসলে নোটিস করতো মানুষজন, যেমন একটা ছেলে, আমি ভয়নিটে 4র্থ হয়েছিল, চতুর্থ, তার এ গ্রেড মনে করেন, এ প্লাসও নাই। এটা কিন্তু সবার কাছে একটা প্রশ্ন আসে যে এই ছেলে কেমনে চতুর্থ না। ভেরি রিস্কি। তারপরেও যে এখনো হয়, এই জন্য বললাম প্রতি বছর কিন্তু ধরা খাচ্ছে। পরীক্ষার সময় দেখবেন এ হলে এতজন মানে ধরা খাইছে, গত বছরও তো ধরা খাইছে। ডিভাইস চেক হয় না যে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, এখন মেয়েদের সব জায়গায় তো আর চেক করতে পারবে না, বা ছেলেদেরও আপনি চেক করলেন এতটুকুই। আর আসলে ওটা রাখারও সিস্টেম ছিল, ছোট মোবাইল রাখতো। আচ্ছা, ওটা টেকনিক, এটা নিয়ে রিসার্চ করতো আসলে ওরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো তারপর আমি ওকে বললাম যে আমি করা স্টুডেন্ট ম্যানেজ করি, তুই শুধু আমাকে, তোর তো দায়িত্ব থাকে 5টা 7টা 10টা স্টুডেন্ট, তুই শুধু আমাকে কোর্সিংগুলো, আমি তোর কাছে বলবো এই সেট, তুই কোর্সিংগুলো আমাকে দিয়ে দিবি। তখন আমি এলাকায় 6টা স্টুডেন্ট ঠিক করলাম, 6টা, 4 লাখ টাকা নিচে একটাও না, 4.5 লাখ 5 লাখ এরকম। টাকার সিস্টেমটা কি হতো? ভর্তি হওয়ার পর চান্স হওয়ার পর টাকা দিবে। আর আসলে কেউ টাকা মারতো না, কারণ তারা বুঝতো যে যেভাবে ছেলে পোলা ভর্তি করতেছে এদের অবশ্যই একটা অনেক বড় লিঙ্কেজ আছে। মানে যদি কোনো কারণে টাকা টুকা মাইরে খায় তাহলে লাইফ। এবং আমি এটাও কইতাম যে আপনার ছেলে কিন্তু বাঁচতে পারবে না, ভার্সিটিতে শেষ। আর সব তো আমার গ্রামে, বুঝছেন, এলাকার। সো ওই ধরনের মানুষজন এত চিটিং বা করবে এরকম না। তো 6টা ছেলে নিয়েছিলাম, মেবি একটা ডিভাইস নিতে পারিনি, মানে বেরই করতে পারিনি। পরীক্ষার হলে হয়তো একটু কড়াকড় ছিল আর কি, জন্য। তো ওই সময় ও আমাকে, আরও আমার সাথে 2-3টা ছোট ভাই ছিল, ওই সময় ও আমাকে এই যে আমার 3টা না 4টা সেট পড়ছিল, ঠিক এইভাবে কিন্তু আমি ওদের সাথে কানেক্ট করতেছি। হ্যাঁ, মোবাইল নিয়ে গেছে ভিতরে, মেসেজ করে দিয়েছে, সেটে পাঠাই দিছি, ও আমার পাঠাই দিল। ও কিন্তু আমার করছে জাস্ট যে আমি পারবো কি হবে না এটা কিন্তু জানে না। আর ও জানতো না যে 5-6টা, ও জানতো 2টা বলতে মানে আমি 2টা স্টুডেন্টের কাজ করব। আমি বললাম যে আমার কাছে টাকা পয়সা দরকার, একটু আমার সিস্টেম করে দেয়। তো আমার ওই সময় 5টা স্টুডেন্ট চান্স পেয়েছে, এবং সব র্যাঙ্কিং ভালো, সব মানে খুব। এর বাইরেও আমার 2-3টা স্টুডেন্ট ছিল কমিশনে দেয়া, যে আমার 50-60 হাজার টাকা দিবে। তখন আমি কইলাম এই টাকা আমার দেওয়া লাগবে না, তুই নিয়ে নে। তো ওই সময় কিন্তু আমার কাছে একটা হিউজ টাকা আসে। কত টাকা আনুমানিক? আপনার 5টা স্টুডেন্ট যদি আপনি এভারেজে 4 লাখ টাকা করে ধরেন, তাও তো 20 লাখ টাকা। এখানে একটা ব্যাপার আছে কি ভাই, টাকা কিন্তু আমাকে কেউ একবারে দেয়নি। এখন গ্রামে তখন তো আসলে আমি যারে পাইছি তারে নিছি, আমি জানি তার টাকা দেওয়ার ক্যাপাসিটি নাই, তারও নিছি, কারণ আমার তো স্টুডেন্ট পাইতে হবে। তো এরকম টাকা দিত 2 লাখ 2.5 লাখ, তোর একজন 2 লাখ দিচ্ছে, ওইটা দিয়ে 1 মাস খাচ্ছি, 2 মাস খাচ্ছি, এসব ইয়াবা। তখন শেষ, 2 লাখ শেষ। আবার যখন টাকা শেষ, আঙ্কেল টাকা দেন, আরেকজন দিত। এভাবে কিন্তু টাকা আমি এক জায়গায় করতে পারতেছি না। একবারে মেবি আমি 7-8 লাখ টাকা এক জায়গায় করছিলাম একবার। সেটা হচ্ছে আমি ওই সময় আমার কি যেন মনে হলো, আব্বুকে একটা বাইক কিনতেছিলাম, পালসার, 2,08,000 টাকা আমার মনে পড়ে। আর আমার গার্লফ্রেন্ডের একটা চেন বানিয়ে দিয়েছিলাম। আর তখন আমি ওই যে কেনাকাটা করতাম প্রচুর, এস্টার সিটিতে যাইতাম, বসুন্ধরা সিটিতে যাইতাম, মানে খুব সুন্দরভাবে সময় পার করতাম আর কি। তখন
টাকা কিন্তু এভাবে আমার শেষ হইতেছে কবির ভাই। তখন ভার্সিটি যাচ্ছি কিন্তু রেজাল্ট অনেক খারাপ হয়। আমি যেখানে 3.63 3.7 পাইতাম, এখন পাই আমি 2.9 2.6, খুব খারাপের দিকে যাচ্ছে। তো তারপর আমার সাথে যে মামার কথা বললাম আপনাকে, মামার পরিচয় হয়, ওর সাথে এক কাস্টম কমিশনারের ছেলে আসতো, এক ব্যারিস্টারের ছেলে আসতো, আরও অনেক আছে, এক খ্রিস্টান একটা ছেলে ছিল। তখন আমরা জুয়া খেলতাম আর কি, 3 কার্ড। তখন আমি 3 কার্ড কিন্তু বুঝি না কি রে ভাই, আমাকে শিখাইছে। আমি কিন্তু অনেক পরে যে বুঝতে পারছি ওরা আমার সাথে চিট করে দিত। তো এরকম হয়েছে, একদিনে 2 লাখ টাকা হারছি। এবং তাস খেলতাম অনেক পপুলার ব্যক্তির সাথে, যেটা নাম বলা যাবে না, নাম বললে সমস্যা আছে, নাম বলা যাবে না। এবং আমাকে এখনও অনেকে চেনে, এখনও কিন্তু অনেকে চেনে, মাঝে মধ্যে মেসেঞ্জারে নক হয়, কথা হয়। তো ওই সময় নেশাটা, নতুন নতুন নেশা আসলো আমার লাইফে। নেশা কিন্তু তখন চলতেছে ভরপুর, তখন টাকা তো মানে শেষ নেই। আমি 3 দিন 4 দিন ঘুমাই না। তখন ফেন্সও আনতেছি আপনার মোহাম্মদপুরে যে জেনেভা ক্যাম্প, ওখান থেকে। তখন দেখেন আপনি, আমি একটা খাচ্ছি ঘুম না হওয়ার জন্য, আর একটা খাচ্ছি ঘুম হওয়ার জন্য। এমনও সময় গেছে আমি যে ঘুমের ওষুধ ডিসোপিন 2, ডেক্সপোটেন 2টা খাই লইছি, ঘুম আসে না আমার। মানে এত পরিমাণ বাবা খাইছি, ঘুম আসে না। তখন কিন্তু বাড়িতে হুলস্থুল অবস্থা কি রে ভাই, তখন সবাই জানে গেছে। তারপর আমার যে নতুন নতুন নেশার সাথে পরিচয় হলো আর কি, তখন নিয়ে আসলো লুপিজেসিক। এটা হচ্ছে আপনার ইঞ্জেকশন নিত। তখন আমি নিতে পারতাম না আসলে, আমি ওইটা নিয়ে নিই কখনো। তারপর ওই যে ওরা হিরোইন নিয়ে আসতো, হিরোইন খেতাম। আরেকটা নেশা আমি কয়েকবার নিয়েছি, সেটা হচ্ছে এলএসডি নাম শুনেছি আমি। এটা হচ্ছে লাস্ট স্টেজ অফ ড্রাগ, মানে এর থেকে ভয়ঙ্কর কিছু আর হতেই পারে না। তখন এই নেশাটা আপনার একটা যে কিছু কিছু সময় পানের ভিতরে একটা জরি মতো দেয় কিন্তু, পান খাওয়ার সময় ওরকম একটা পেপার আপনি জিব্বায় দিলেন, ফয়েল পেপারের মতো। হ্যাঁ ফয়েল, ফয়েল পেপারের মতো আপনি জিব্বায় দিলেন, সেকেন্ডের ভিতরে শেষ। কিন্তু আপনি পৃথিবীতে আর নাই এরকম মনে হবে, আপনার শরীর ফুল ছাড়া দিব। তখন এইভাবে চলতে থাকে। আপনি নিয়েছেন ওটা? হ্যাঁ, কয়েকবার নিছি, একবার না। তখন দেখেন আমার সাথে কি বিজনেসটা হয়েছে। একটা ফেন্সি নিয়ে আসতো 500 টাকায় মনে করেন, বা 700 টাকা 800 টাকায়, আমার কাছে 2000 টাকাও নিছে। বুঝতো আপনার কাছে টাকা আছে। এবং আমি জুয়া খেলে অনেক টাকা হারছি। তো এই করতে করতে ভার্সিটিও আসে, ভার্সিটি চলতো, নাটক শেষ, নাটক কিন্তু ফুল শেষ। ভার্সিটি শেষের দিকে কিন্তু রেজাল্ট হয় জঘন্য খারাপ, 2.63 পাইছে, 2.6, মানে যেমন তেমন পাস। তো এইভাবে চলতে থাকে। তারপর একটা সময় আমার ছোট ভাই, ওই সময়টাতে কি মনে হতো যে জীবনে আর কিছু দরকার নাই, শুধু এগুলোই করব? আমি মাঝে মধ্যে না কাঁদতাম একা একা। কিন্তু বিশ্বাস করেন, যখন আমার নেশার এটা কেটে যেত, আর খাবো না আমি। এরকম হয়েছে যে এখন যে বলি যে হোম কোয়ারেন্টাইন, আমি নিজেকে ঘরে আটকে রাখতাম 2-3 দিন, বের হবো না, কারো দরজা খুলবো না, আমি নাই বাসে। কিন্তু আমি নিজে আবার ফোন দিতাম, পারতেছি না আর। ওই সময় কাউকে পাশে পেতেন যে সে সাপোর্ট দিবে, বা যে তুমি যাইও না বা এরকম? আমার এই যে ফ্রেন্ড ছিল ভার্সিটির, শিমুল নামকে একটা, ও আমাকে খুব সাপোর্ট দিত আর কি। আসলে ওই সময় ভালো লাগতো না। তখন আমি মানে ব্যাড কোম্পানিগুলো আমি আসলে বাদ দিয়ে দিছি, মানে সরি, আমার ব্যাড কোম্পানিগুলো আমার কাছে, তো আমি ড্রিঙ্কস করতেন না, আমি মদের প্রতি আমার ওই ধরনের কোনো আগ্রহ ছিল না। আর কিভাবে আমি আসলে, তখন আমার একটা জিনিস মনে হইতো যে প্রথম যে কেন সিগারেটটা আমি খাইছিলাম, আসলে আমি একটা সিগারেট থেকে আজকে এই অবস্থা। এই কথাটা বলি, এটা আমি পরে নোট করবো আপনাকে, আমি বলবো এটা একটা রিলেট আছে কথাটার সাথে। ফার্স্ট ডোজ ডাজ দ্য ড্যামেজ। আপনার নেশার প্রথম টানটাই কিন্তু সর্বনাশের পথ শুরু করে, আপনি দেখবেন এটা। তো তারপর আমার আম্মু, আমার গার্লফ্রেন্ড, তখন তারা ঢাকায় চলে আসে। তখন আমি কথা বলতাম না, টাকা না দিলে কথা বলতাম না, নিবার কাছে টাকা চাইতাম। একটা মেয়ের কাছে যতই টাকা থাক, কত থাকবে? স্বাস্থ্য খারাপ হয়ে গেল না ইন দ্য মিনটাইম? একদম, আমাকে দেখে সবাই বুঝতো নেশাখোর। তো ওরা আসলো, তো এসে দেখলো যে আমাকে না বলে চলে আসছে আমার বাসায়। তখন আমার ছোট ভাই এআইবিতে পড়তো, ও বাসার মধ্যে বাসায় আসতো, তো ওরে তো সবাই চিনতই। ও মেসেজ এসে কইছে, ভাই আমরা যে আসছি কাউকে করবেন না, ওরা করবেন না। তো আম্মু, ছোট ভাই আসে। তো ওই দিন আমি বিকালে আমার সাথে ওই টিম সহ 7-8 জন, 4-5টা মেয়েরা নিচে দাঁড়াইছিল। আগে দেখি পরিবেশটা কি। উঠছি, দরজা খুলে দেখি আমার আম্মু, আমার গার্লফ্রেন্ড, কি একটা সিচুয়েশন, এবং সবাই দেখতেছে। কারো এখানে দাড়ি, আসলে গ্রামগঞ্জের লোক কিন্তু এগুলো একটু স্টাইলিশ, হাতে কারো ব্রেসলেট ঝুলতেছে, চুল লাল, এবং দেখে বোঝা যাইতেছে নেশাখোর। পরে আমার যে মামা ছিল পরিচিত, যে বললাম, আমার আম্মু বললো যে তুই এর সাথে নেশা করো, সেটা ঠিক কয় না, কোনো নেশা নেই, কিসের নেশা? কিন্তু আসলে কিন্তু বুঝছে। পরে আমি চলে গেছি রাগ করে। তারপর বাসায় আসলো, বাসায় এই পরিবেশ দেখে আমার ভার্সিটি গেল আমাকে না জানিয়ে। তো দেখলো যে 1 সেমিস্টার গ্যাপ দিছি, রেজাল্ট খারাপ। তখন আসলে আব্বু শক্তের, আম্মু খুব কাঁদতো আর কি। মানে গার্লফ্রেন্ডও তখন কথা বলতো, কিন্তু ওরা চলে গেল, চলে যায়, আমার টাকা পয়সা দিয়ে বন্ধ করে। তখন আমার 1 সেমিস্টার বাকি ছিল, কি ভাই, 1 সেমিস্টার। পরে আব্বু বললো তুই আবার নতুন করে সাবজেক্ট নিয়ে রেজাল্ট ভালো করতে হবে। নিলাম না, টাকা দিল না, আমার টাকা আর টাকা দিচ্ছে না। তখন আমার ম্যাচ খরচও দিচ্ছে না আমার, তখন কিন্তু আমার টাকা আসতেছে এই চারিপাশ থেকে। এরকম করতে করতে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি টাকা নিয়ে আসলাম আব্বুর কাছ থেকে, নিয়ে রেজিস্ট্রেশন করলাম। তো এর ভিতরে কী ভাই, আমার নাটক লাইনের অনেকে আমাকে ফোন দিত যে ভাই আমার এই কাজটা একটু করে দাও তুমি।
তখন আমার খুব একটা স্কোপ ছিল কিবরিয়া ভাই, মানে আমি আসলে এতদিন থাকলে আমি অনেক নিজের একটা জায়গা তৈরি করতে। লাইমলাইটে থাকতে পারতাম আর কি, মানে আমি যাদের সাথে কাজ করছি বা আমার সাথে যারা কাজ করছে তারা এখন অনেক নাম করা ডিরেক্টর আর কি। তো আমি আসলে ফোনই ধরতাম না, লাস্টে সিম চেঞ্জ করে ফেললাম, ভালো লাগতো না। তখন এইভাবে ভার্সিটি শেষ হলো, রেজাল্ট একটু খারাপ হলো আর কি। তারপর ওই যে প্রথম দিকে যে ভালো করছে না, সবটাই একসাথে কাউন্ট হয়, এই মিলাই মোটামুটি একটা লেভেলে আসলো আর কি। তারপর আমি ওই যে তারপর জন্য কি হ্যাঁ তখন আমি ওই যে ঢাকাতেই থাকি, তখন একটা সময় আমার বললো যে বাসায় চলে যাইতে, তখন তার হচ্ছে না। তখন নিপাও বললো যে তুমি বাসায় আসতে পারলে সম্পর্ক থাকবে, আর না হলে আমি বিয়ে করবো না জীবনে, কিন্তু সম্পর্ক থাকবে না। তো ওই সময় আমাকে বাসায় যাওয়া হলো আর কি। বাসায় গেলাম, আব্বু আম্মু বসলো যে যা গেছে গেছে জীবনে, সব ভুল, সব কিছুই হয়েছে। আসলে বাপ মা তো এরকমই কি ভাই, সব কিছু ভুল, টাকা পয়সা চাকরি বাকরি কিচ্ছু লাগবে না, তুমি বাবার ব্যবসা দেখো। তখন আমার বাবার ব্যবসা খুব স্টাবলিশ পর্যায়ে চলে গেছে আর কি। তখন আমি বাসাতে ছিলাম 15-20 দিন মতো, নিজে আমি নিজে একটা রিহাব সেন্টার তৈরি করলাম নিজের। তখন আমার আম্মু সিগারেট এনে দিত আমাকে, যে তুই বাসা বসে সিগারেট খা, আমার সামনে খা। আচ্ছা, এই ব্যাপারটা আমি খুব কমন পেয়েছি। আমি আমার সিক্রেটসে এত বেশি এই ধরনের ঘটনা আমি শুনেছি। আমি অনেক গল্প পেয়েছি এরকম যে বাবা মা শেষ পর্যন্ত এরকম করে যে নিজের সন্তানকে যেটা তাদের যেটাই হোক না কেন মানুষের সামনে যাতে না যায়, মানুষের সামনে যাতে না করে, এবং আত্মসম্মানের জন্য হোক বা যাই কোনো যেটার জন্য হোক না কেন নিজের ঘরের মধ্যে করো, এইরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসে। আমি জানি না এটা কতটা কষ্ট থেকে তারা করে, বাট ইটস ভেরি আনবিয়ারেবল সিচুয়েশন। ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। আজকের যিনি অতিথি আছেন তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসবেন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkibriya.fm। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে, ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং তারপর আপনার যে ভিডিওগুলো দেখতে ইচ্ছে করে, যা কমেন্টস করতে ইচ্ছে করে ওখানে করবেন। আমরা যেখানটায় ছিলাম তারপর বলেন। তারপর আমি ওই যে বাসাতে থাকলাম, তখন কিন্তু কীভাবে আমি সুস্থ, আমার তখন নেশার জন্য খারাপ লাগতো, কিন্তু আমি বেরোতাম না। আমি নিজের ভিতরে একটা মনোবল তৈরি করলাম যে না, নেশার করবো না। তখন আমি আব্বুর সাথে অফিসে যাই, তখন সুস্থ আমি ফুল, শুধু সিগারেটটা খাই আর কিচ্ছু খাই না। মানে আব্বুর সাথে সকালে অফিসে যাই, আবার রাত্রে চলে আসি। এর ভিতরে যখন অফিসে থাকতাম, আব্বুই অফিসে এমপ্লয় যারা ছিল বলতো যে ও সিগারেট খা, কোনো সমস্যা নেই, ওর সাথে থাকবি। তো আমি অফিসের সাথে যে সিগারেট খেতাম, আমার আব্বু জানতো আমি সিগারেট খেতে যাচ্ছি, একজন সাথে পাঠাইতো, এতটা কেয়ারিং ছিল। তো এভাবে চলতে চলতে ব্যবসা, তখন আমি বেশি আসলে কি বাপের ব্যবসা, তো তখন ওই যে প্রয়োজন মতোই নিতাম আর কি, 8,000 10,000, মানে সপ্তাহে 2,000 3,000 এরকম নিতাম। নিয়ে কি করতাম, আমি কিন্তু বাজার করতাম টাকা দিয়ে বাসায়, যা খাইতে মন চাইতো খাইতাম, একটু নেট ভরতাম, নেট চালাম। মানে তখন মানে আমার অবস্থাটা খুব ভালো আর কি, যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট। তখন নিপার সাথে সবাই খুশি মোটামুটি হলো আর কি। তো তখন কিন্তু আমি যে ভার্সিটির যে টাকা পয়সাগুলো পাইতাম, তখন কিন্তু টাকা পয়সা মোটামুটি শেষ। একজনের কাছে আমি 3-4 লাখ টাকা পাইতাম আর কি। ও ডেট দিছিল কিছুদিন পরে দিবে, তো একটা সময় টাকা দিল 2 লাখ টাকা আমি আব্বুকে দিয়ে দিলাম। ওই সময় আমি বলছি এই টাকাটা কিসের টাকা, কই থেকে নিয়েছে জানার দরকার নেই, তুমি রেখে দাও টাকাটা। তো নিল। আসলে ওই সময় তো আসলে টাকা থাকলেও আমার কাছে রিস্ক। তখন আমার বিয়ে ঠিক হয় আর কি ওর সাথেই, ওরা মানবে না, ওরা রাজি না। তারপরে অনেক কিছু, ছেলে তো এখন ভালো হয়ে গেছে, এখন বিয়ে দেওয়া যায়। তো নিপার একটাই কথা ছিল, বিয়ে করলে ওকেই করবো, না হলে নয়। আপনি চিন্তা করেন, 7 থেকে আমার ভালো লাগা, ভার্সিটি শেষ হয়ে গেল আমার, আর ওর হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে ওর অনার্স মাস্টার শেষ হয়ে গেল, অনার্স শেষ সরি। তো এটা তো সম্ভব না আসলে। তো বিয়ে হলো অনেক ধুমধাম করে। আমার জীবনে আমি কখনো এত বড় বিয়ে দেখিনি কিবরিয়া ভাই। বিয়ে বলতে মানে ওর বিয়ে হয়ে গেল আমার সাথে? আপনার সাথে বিয়ে হলো? আমার সাথে। ফাইন। 550 জন বরযাত্রী গেছিলাম আমরা, এবং আমার বিয়েতে ওই সময় আমার ইন্টার অঞ্চলে কোনো প্রাইভেট ছিল না, যত প্রাইভেট সব ভাড়া করছিল। আমার বাপ মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা খরচ করে, এবং আমি যে 2 লাখ দিয়েছিলাম, মানে হিউজ একটা আয়োজন হয় কিবরিয়া ভাই, লাইটিং মাইটিং দিয়ে। মানে এটা আপনি আমার এলাকায় সবাই জানে, এটা বিয়েটা এত খুব জমজমকপূর্ণ হয়েছিল। তো বিয়েতে গেলাম, তখন এর মাঝখানে একটু কথা বলি কিবরিয়া ভাই, বিয়ের 3-4 দিন আগের থেকে কিন্তু আমি আবার নেশা শুরু করছি। কেমনে? আমি একটা দোকানে ক্যারাম বোর্ড খেলতাম মাঝে মধ্যে, মানে চান্স পেলেই ঢুকে যাওয়ার সম্ভাবনা। ক্যারাম বোর্ড খেলতাম। তো ওই বললো যে কাকা, আমি তো বাবা নিয়ে আসছি এক জায়গা থেকে, খাইতে পারি না, তুমি খাওয়া দিবা, তুমি তো আগে খাইতা। ওই যে আমি খাওয়া দিতে গেলাম কিবরিয়া ভাই, আবার এডিক্টেড হয়ে গেলাম। তখন বিয়ের দিনও আমি খাইছি জাস্ট, কিন্তু আমি ফুল ভালো। বিয়ের 3 দিন আগ থেকে আবার শুরু হয়েছে, দেখেন ভাগ্যটা কত। মানে জাস্ট ওটা ওই ঘটনার প্রেক্ষাপটে তখন কিন্তু আমি এবার ফেঞ্চও খাচ্ছি, গাঁজাও খাচ্ছি। তখন আবার কিন্তু বিয়ের দিন আমি আমার চেহারা দিকে ওদিন অনেকে গেস করছে যে কিছু একটা করছে, খেয়ে খেয়ে আসছে। ওই দিন রাত্রে মনে হয় 20টা বাবা খাইছি, 20টা, সারা রাত ঘুমাইনি, বুঝেন।
তো বিয়েতে মানে আপনার বাসরাত যাবার সঙ্গে বিয়ের আগের দিন, কিন্তু এটা বিয়ের দিন না। তো এবং কি বিয়ের দিন, সরি টু সে, বিয়ের দিনও কিবরা ভাই যখন বিয়ে হলো সব কিছু আমাকে ওই যে একটা বাইক দিছিল শ্বশুর, আমি চাই না কোনো কিছু, কিন্তু অনেক কিছু দিছিল আর কি, মানে আমার চয়েসগুলো জানতো নিপা। একটা হাঙ্গারি ভালোবেসে দিয়েছে। ওই সময় একটা হাঙ্গারি ছিল, খুব পছন্দ হতো আমার, সাদা হাঙ্ক, সাদা নতুন আইছিল হাঙ্গারি। আমার একটা চেন দিছিল 2.5। আপনি তখন তো কোথাও জয়েন্ট করেন নাই? না না, তখন আমি বাপের ব্যবসা ভালো আছি তখন। আচ্ছা, একটা চেন দিছিল আর কয়েকটা আংটি, মানে অনেক একটা আয়োজন হয়েছিল আর কি। তো এই পর্যায়ে আসলো, আমি বাসর রাতেও আমি ওই দিন দোকানে যাচ্ছি বারবার, দোকানের পাশে একটা রুম ছিল, ওখানে বাবা খাইতাম। তো বারবার একটা মানুষ সিগারেট খাইতে যায়, কিন্তু এতবার তো যায় না। বুঝলেন? এইভাবে চলতে চলতে বুঝতে থাকে সবাই। তখন আবার সেই আগের পরিস্থিতি তৈরি হয়। তখন কি রে ভাই, আমি এই যে এতদিন কিন্তু বাপ মার সাথে তর্ক হইতো না আমার, এখন মারামারি তর্ক এই পর্যায়ে চলে গেল। গালিগালাজ, জঘন্য গালিগালাজ করতাম, যে তুই টাকা দিয়ে এত টাকা দিয়ে কি করবি, আমি খরচ, এরকম কথাবার্তা। শ্বশুর বাড়ির থেকে প্রেশার আসলো, এর ভিতরে আমার বউ প্রেগনেন্ট হয় আর কি, বাসায় চলে যায়। তখন আমি ওই যে নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু শ্বশুর বাড়ি যাইতাম, কিন্তু বিশ্বাস করেন আমার শাশুড়ি কোনোদিন বুঝতে দেয়নি যে আমি যে নেশাখোর, একে একটু অবহেলা করা দরকার, এটা কখনো বুঝতে দেয়নি। সব সময় আসলে মানে জামাইয়ের মতো যত্ন করতো। তো এই পর্যায়ে চলছে। এগুলো খুব ভালো, মানে এই যে একটা বিষয়, মানে একটা মানুষ নেশা করছে কিন্তু তার চারপাশের মানুষজন তাকে নেগলেক্ট করছে না, কেয়ার করছে, যে কোনোভাবে ওখান থেকে ফিরে আসার জন্য সুন্দরভাবে চেষ্টা করছে, এটা কিন্তু খুবই দরকার, খুবই দরকার। এই সাপোর্টিংটা দরকার, খুবই দরকার, যদি ওই মানুষটাকে সত্যি সত্যি একটা সময় ফেরাতে হয়। নইলে হয় কি, মানে নেশাখোর, মানে সবাই দূর 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 করে তারাই তো ভাবে যে আমাদের সাথে তো এরকমই করবে, ও তখন আরও নিজেকে শেষ করে দেয়। তারপর ওই যে আমার ওয়াইফ প্রেগনেন্ট হলো বাসাতে, তখন আমার আম্মু কিন্তু অনেক বুঝাই তোমাকে, কানতো সারাদিন, আব্বু আম্মু কানতো যে আমি কি থেকে কি আবার কি হলাম। তখন খারাপ আচরণ করতেন ওই সময়? প্রচুর মোটরসাইকেল ফেলে দিতাম, মোটরসাইকেল চুরি করে বেঁচে দেবো। তখন একটা এগ্রো ফার্ম ছিল আমাদের, গরুর খামার ছিল, গরু বেঁচে দেবো। এমনকি আপনি দেখলে বুঝবেন, এই যে আমি দা দিয়ে কুপাইতাম আমার হাত পা, যখন নেশার আমার উঠতো, এই যে কুপাইতাম। ও মাই গড, মানে এতটাই খারাপ ছিল নেশার এই পর্যায়ে। তখন কিন্তু ফেন্সি ইয়াবা, তখন ভাই আমি ওই যে আমার যে ফোন বুকে নাম্বার থাকতো, আমি সবার কাছে টাকা হালা চাইতাম। মানে সবাই বুঝতো যে একদম, মানে আমার ফোন বুকে এমন কেউ লোক ছিল না যার কাছে আমি টাকা নিইনি। কেউ যদি কইতো 2000 নাই, 1500 আছে, 1500 দেয়। কেউ যদি কইতো 200 আছে, বিকাশে 200 দেয়, এরকম। তো একটা সময় সবাই বুঝলো, তখন আমি মাঝে মধ্যে আমি নিজেও কানতাম, আমার খারাপ লাগতো যে আমি আবার, কিন্তু আমি ছাড়তে পারতাম না ভাই, আমি ছাড়তে চাইতাম, পারতাম না। বন্ধু তখন আমার পলিটিক্যাল অনেক পাওয়ারফুল লোকের সাথে পরিচয় হয়, যারা এখনো আছে, তাদের সাথে সম্পর্ক হয়। তখন এই জন্য আসলে আমি নেশা করে বেরোলো, পুলিশ প্লাস আমাকে কখন ধরতো না। এদের সাথে মেশে সারাদিন নেশা করতাম, রাত্রে বাসায় ফিরতাম না, ট্রেন রাস্তায় শুয়ে থাকতাম। ট্রেন রাস্তায় ছোটো ছোটো ঘর থাকে না, ওখানে আমার অনেক বন্ধু বান্ধব তৈরি হয়ে গেল, যারা মনে করেন এই দিনের বেলা রিক্সা চালায়, আছে এরকম। তো সারা রাত ঘুরতাম, বাসা আসতাম না। যেদিন বাসা আসতাম সেদিন চিল্লি, বউ প্রেগনেন্ট থাকা অবস্থায় একদিন ধাক্কা মেরে দিছে আর কি, ধাক্কা মারছি, খাটের পর পড়ে গেছে। তো এরকম সিচুয়েশন পার হয়েছে। তো যে টাকা পয়সা যে হালাত নেই, এটা কিন্তু বাসায় চলে আসে, কারণ দিচ্ছি না কিন্তু আর। তারপর ওই টাকাটা আমার দিয়ে দেয়, ওই যে 1,70,000 টাকা বাকি ছিল, 1,70,000 মতো। তখন ওই টাকাটা আমি দিনে না শোধ করে নেশা করে আবার শেষ। তখন এবার বাইক বেচে দেবো। তারপর যে বাবা বেচতো, ও আমাকে 25-30 হাজার টাকা পাইতো। একদিন রাত্রে এসে বাসায় কয় যে আপনার ছেলের কাছে টাকা, আব্বু কয় চুপ, কোনো কথা হবে না, টাকা দিয়ে দিচ্ছি। মানে গেটের সামনে চিল্লি টাকা দিয়ে দিয়েছে, ফেন্সিওয়ালা টাকা পাইতো। তখন আসলে আমি শেষ। গ্রামগঞ্জ বা সবাই আমাকে খারাপ জানতো। তখন আমার নিজের আমি যে লোকের সামনে যাইতে লজ্জা লাগতো, আমি খুব একাকিত্বভাবে থাকতাম। এবার চলতে থাকে। তো একটা সময় আমার মেয়ে হয় একটা। আমি ভাই, আমার খুব স্বপ্ন ছিল যে আমার একটা মেয়ে হবে। আমি যখন সুস্থ ছিলাম, বা আমি ছোটোবেলা থেকে আমার খুব মেয়ের শখ ছিল, কারণ আমার নিজের কোনো বোন নাই, তো এই জন্য হয়তো বা এই আকর্ষণটা। তো যেদিন মেয়ে হবে সেদিনও আমি যাই না। ডক্টর ছিল পরিচিত, ফ্যামিলিগত ডাক্তার ছিল, ফোন দেয় জামাই কই, আমি যাই না। কিন্তু আমি সন্ধ্যার সময় যে সিজার হইবে ওই সময় গেছি, তাও সে মালমূল খায়া ভরপুর অবস্থা। তো তখন আসলে ফিলিংসটা ওরকম ছিল না। তো আসলে বাচ্চা হওয়ার পরে তার পরদিন সকালে আবার আমি চলে আসি, এসে বন্ধু বান্ধব সবারই মালটাল খাওয়াইছি। তখন আমার কিছু টাকা পয়সা ছিল, ওই যে টাকাটা পাইলাম, দেখেন আমার মেয়ে হয়েছে, আমি সবাইকে মাল খাওয়াচ্ছি খুশিতে। তো তারপর এইভাবে তখন একটা পর্যায়ে সেপারেশনের মতো একটা পর্যায়ে চলে আসলো। কারণ আমি কোনো কাজ করছি না, আমি আব্বুর অফিসে যাচ্ছি না, আব্বু আমাকে নিব না, কারণ তার একটা প্রেস্টিজ ব্যাপার আছে। গ্রামগঞ্জে অনেকের কাছে টাকা হালাত দিচ্ছে, আত্মীয় স্বজন কেউ বাদ নাই, মানে আত্মীয় স্বজন মানে কেউ বাদ নাই টাকা চাইতে, শুধু শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে নেয়নি, তাছাড়া যে যা আছে আশেপাশে। তো এইভাবে আমি একদিক থেকে নিতাম, একদিকটা আম্মু শেষ শোধ করতো। আসলে এটারও তো একটা লিমিটেশন আছে, মহিলা।
আম্মু কাঁদতো এবং আম্মুর কান্না দেখে আমার খুব খারাপ লাগতো, কিন্তু কীভাবে আমি ছাড়তে পারতাম না। তো এভাবে চলতে চলতে একটা সময় আমি বললাম যে আম্মু আমি রিহ্যাব সেন্টার যাবো, নিজে থেকে বললেন? নিজে থেকে। এর ভিতরে কি আমি কিন্তু বাসায় থাকতাম 2-4 দিন 5 দিন বাসায় থাকতাম ভালো হওয়ার জন্য, কিন্তু পারতাম না। আবার আর তখন বাইক ছিল তো আমার, বন্ধু বান্ধব অভাব হতো না, টান দিয়ে চলে যেতেন? হ্যাঁ মানে তারপর হয় না এইভাবে করতে করতে আমি আসলে পরিস্থিতি এতটাই খারাপের দিকে চলে গেল, তখন সেপারেশন নিপা চলে গেল বাড়িতে। সেপারেশন ঠিক না, বাড়িতে আবার বোঝাই শুনে আসলাম, আজ নেশা করবো না, ভালো হয়ে গেছি। আমার আব্বু আম্মা আমার কি ভাই এগুলো আমার খুব খারাপ লাগে, আমার পায়ে জয় ধরছিল আমার আম্মু। মানে এই স্মৃতিগুলো যখন মনে হয় আসলে আমার, এই যে আমি এখানে বসে কথা বলছি কি হয়, এটা ফুল আমার মায়ের অবদান। নিপা ছিল, নিপা একটা রোল প্লে করছে, কিন্তু টোটালি আমার মায়ের অবদান। তারপর আমি চলে যাই, আমার এই যে একদিন রাত্রে রিহ্যাব সেন্টার থেকে ওদেরকে ফোন দেয়। রিহ্যাবের একটা ব্যাপার আছে কি, এখানে কিন্তু 100 জন যদি ভর্তি হয় এইভাবে, আপনি কিন্তু 10 জন সুস্থ হয় বা 20 জন সুস্থ হয়, কিন্তু সবাই সুস্থ হয় এমন না। অনেক লোক দেখছি আমি স্লিপ করছে পরে বাড়ি ব্যাপার। তো আমাকে তখন আমি রুমের ওই দিন দেখি আমার বাসায় ঢুকতে দেয়, ওই দিন দেখি নিপা বাসায় নাই, শ্বশুরবাড়ি চলে গেছে। তো ওই দিন বাসায়, অন্যদিন কিন্তু বাসায় ঢুকতে দিত না আমাকে, যে তুই যেখানে পারিস সেখানে যা। মানে বাড়িতে ঢুকতে দিত না এরকম সিচুয়েশন। আমি ট্রেন রাস্তায় থাকতাম, আপনি কি বললাম? কিসে থাকতেন? ট্রেন রাস্তায় যে ছোট ছোট ঘর আছে না, ওখানে ঘুমাইতেন রাতের বেলা? ওদের সাথে থাকতাম। মানে এই যে এটা আসলে মানে তারপর আমি ঢুকতে দিল ওই দিন আমাকে, ঢুকে আমি বাসায় দেখি ওই দিন আমাকে খুব ভালো ব্যবহার করতেছে আব্বু আম্মু। মানে ওই রিহ্যাবে দিয়ে দিবে তুই ওই দিন দেখি যে মুরগির মাংস, মানে আমি যা যা পছন্দ করি খুব খাওয়া দাওয়া করে খাইতে পারতাম না, কি আসলে এত করে খাইতে পারতাম আমি, তখন রুচি থাকতো না খাওয়া নেশা করলে। ওই দিন বাবা খেতে বসছে বাসার, তখন আমি বাসার ভিতরে বাবা খাইতাম, আপনার এয়ার ফ্রেশনার মারতাম, গোলাপ জ্বালাইতাম, মানে আসলে গন্ধটা বাইরে যাইতো না। বাবার কিন্তু একটা গন্ধ আছে। হঠাৎ 3-4টের দিকে আমার দরজায় নক, রাতের বেলা। হ্যাঁ ভাই আমরা থানা থেকে আসছে, ওসি সাহেব আপনাকে একটু দেখা করতে গেছে। তখন একটা কি যে একটা আতঙ্ক, তখন আমি আমার রুম তো পাশে ছিল, আব্বুদের পাশে আমাদের পাশে, আব্বু আমাকে ডাকি, কেউ ডাক শোনে না। আমার ছোটো ভাইকে ডাকি, তখন ওর বাসায় গেছে, কেউ ডাক শোনে না। পরে দরজা খুললাম, আমি বললাম ভাই আপনার রিহ্যাব সেন্টারতে, বুঝছি তো দেখে কোনো টানা হেঁচড়া করার দরকার নেই, চলেন। তো গেলাম, ওই দিন আমার কাছে মনে হচ্ছে আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি, কি একটা খারাপ মানে। তারপর গেলাম, একটা মাইক্রো নিয়ে আসলো, ওরা তুললো। ওই দিন যখন বাসে উঠে কি ভাই গান চালায় আর কি, যে ছেলে আমার বড় হবে, মানে ওরা আসলে ইমোশনালি মানুষকে একটু শক দেওয়ার চেষ্টা করে, মার গান বাপের গান, তখন আমার খুব খারাপ লাগে। তো এইভাবে রিহ্যাব সেন্টারে গেলাম। তো রিহ্যাব সেন্টারে যাওয়ার পরে ওর ভিতরে যেয়ে দেখি কারোর কাপড় নাই, মানে সব তো নেশাখোর, সব তো এরকম মনে করেন এক্সট্রিম লেভেলের নেশা। এক্সট্রিম লেভেল, মানে এক্সট্রিম লেভেল ছাড়া তো আসলে রিহ্যাব সেন্টারে যায় না। রিহ্যাবটা কোথায়? যশোরে? এটা যশোরেই, খুব নাম করা আর কি। তো কেউ এসে আমাকে ভাই আসসালামু আলাইকুম, মানে এক একজন কারো তার কাটা, মানে কি যে অবস্থা। তো আমাকে বসালো উইথড্রল রুম, আপনি যখন প্রথম যাবেন ওখানে আপনার একটা উইথড্রল রুম আছে। কি জিনিস এটা? এটা হচ্ছে আপনি প্রথম 3-4 দিন আপনাকে ওই রুমে রাখবে। সেটা হচ্ছে আপনি বাথরুমে গেলেও আপনাকে হাত ধরে নিয়ে যাবে, মানে একটা ফুল রেস্টে। আমাকে কয় কি খাবেন, আমি কিছু 1 প্যাকেট ব্যঞ্জন নিয়ে আসেন, একটা তেহারি নিয়ে আসেন 1 প্যাকেট, আর একটা স্পিড নিয়ে আসেন, এই বলছি। তো কিছুক্ষণ পরে দেখি আমার আসলো 1 প্লেট মোটা চালের, 1 প্লেট ভাত, অল্প একটু ডাল। দেখেন আমি কিন্তু ছোটোবেলা থেকে ভাই কোনো কষ্ট করিনি কখনোই, মানে টাকা পয়সা বাড়ি থেকে বা খাওয়া দাওয়া এই ধরনের কোনো কষ্ট কখনো পড়িনি। ওই দিন জীবনটা বুঝলাম আসলে। তো আমি এসব খাই না, আপনি সবই খাবেন, এর থেকে আরও খারাপ খাবারও খাইতে বাধ্য হন। তো দেখি পাশে একজনের জানলায় ঝুলাই রাখছে, কারণ এইসব পরিস্থিতি দেখে আমি আসলে জোর করে খাইছি, কারণ মানে জানলায় ঝুলাই রাখছে বাইন্দা, মানে পাগলামি করলে মার কোনো কথা নেই। যদি আপনি সুস্থ ভালো থাকেন, আপনি যদি ওদেরকে সাপোর্ট করেন কোনো প্রবলেম নেই, আপনি সুস্থ থাকবেন। উল্টাপাল্টা কিছু করলেই মায়ের। এখন যদি আপনি যে চিল্লাচিল্লি করেন, কারোর সাথে গায়ে হাত দেন বা টর্চার করেন, তখন তো আপনাকে হয় কি একটু এক্সট্রিম লেভেলের সাইকো ব্যাপারগুলো চলে আসে। সাইকো ছিল ওই সময়, 3-4টা ছিল সাইকো, ফুল সাইকো। এই ড্রাগ না পেয়ে কেউ সারাদিন ভাষণ দিত, মনে করেন একজন সারাদিন ভাষণ দিত না, কিন্তু সাইকো হলে তো অন্য ট্রিটমেন্ট হওয়ার কথা, কারণ এদিকে ড্রাগ না পেয়ে এরকম হয়ে যাচ্ছে নাকি? এটা আসলে নেশা করতে করতে এরকম হয়ে গেছে। এবং ওখানে এমন পেশেন্টও ছিল কি ভাই, যারা পাবনা পাগলাগড় থেকে আসছে। ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক, আমরা যেখানটায় ছিলাম তারপর। তো ওখানে খাওয়া দাওয়ার মান ছিল, আমি খুব সম্মান রেখে কই যে সেন্টারের যারা ডিরেক্টর আছে, এটা আসলে আমি খারাপের জন্য করছি। রিহ্যাব সম্পর্কে আমার এখানে এসে আজ পর্যন্ত ভালো কেউ কোনো কথা বলে নাই, আমি আপনি বলতে পারেন। কিন্তু রিহ্যাব ভালো বলতে ওরা কিন্তু খুব আপনার ভালো ভালো কাউন্সিলিং করে, ওদের ডেফিনেটলি ওখানে কিন্তু রেজাল্ট আসে। খাবার মানটা একটু খারাপ, এটা আসলে ওদের কিছু ব্যারিয়ার্স আছে, টাকা বা এত রুম ভাড়া। 500 গ্রাম ডাল পাক করতো আমাদের জন্য, টোটালি 60 জন মতো ছিলাম, 2 বার খাইতাম, চিন্তা করেন। এবার হাফ কেজি ডাল দিয়ে, হাফ কেজি ওর ভিতরে আলু দিত, ছোট ছোট আলু পিস করে দিত, আর মোটা চালের ভাত। সপ্তাহে 1 দিন মাংস দিত, আমার মনে পড়ে 1 পিস মাংস, 1 বাটি ঝোল। কি যে ভালো লাগতো কি ভাই ওই দিন, মনে হচ্ছে। অথচ আমি কিন্তু দেখেন
মানে আমার কোথাকার ছেলে হ্যাঁ। কি অবস্থায় ছিল তাকে, এটাই ঠিক, মানে একদম জিরো থেকে স্টার্ট করা আবার নতুন করে। হ্যাঁ, তো এইভাবে করতে করতে আমি আসলে ওখানে একটু মানাইনি নিজেরে। আমি আপনার কি তখন ড্রপ আউট হয়ে গেছে, অনার্স পাস করে ফেলেছেন নাকি? না, তখন তো বিবিএ শেষ আমার, বিবিএ শেষ, এমবিএ করা হয় না? এমবিএ আমি আর করিই না পরে। আচ্ছা, তারপর তারপর? ওখানে গেলাম, ওই যে চলতে চলতে ওখানে কাজ থাকতো আপনার, এক একদিন এক একটা কাজ করতো। কোনোদিন ছিল আছে বেড বিছানা, যত লোক আছে সবার বেড বিছানা করতে হবে। কোনোদিন ছিল থালাবাটি, যত থালাবাটি আছে ওখানে কিন্তু এক্সট্রা কোনো বোয়া নাই, সব আপনাকে করতে হবে, নিজেদের মধ্যে করতে হয়। তো এত খারাপ লাগতো, আমি লাত্তি মেরে ভেঙে ফেলি। এই যে ট্যাব আছে না, ট্যাব লাত্তি মেরে ভেঙে দিই। জানলা এরকম কোনো জানলা খোলা যাইতো না। আমি 3 মাসে কোনোদিন আলো বাতাস দেখি নাই। এবার বোঝেন আপনি ভীতি। মানে আমি দেখছি একজনের জানলা ঝুলে রাখছে, একজনের গামছা দিয়ে পিটোচ্ছে, কারোর মুরগি বানায় ফেলায় রাখছে, মানে এই যে হাতের পাশ দিয়ে। তো যাই হোক, আমি তখন লাত্তি মেরে ভেঙে ফেলি। তখন আমাকে শাস্তি দেয় আর কি, এরকম 2 হাতে এরম দিয়ে 1 পা উঁচু করে, অনেক খুব কষ্ট হয়। তখন আমি চিন্তা করলাম ডিরেক্টরের সাথে আমার একটু কথা বলতে হবে। তাই আমি বললাম যে ভাই আপনার সাথে আমি 5 মিনিট কথা বলবো। রিহ্যাবের ডিরেক্টর? ডিরেক্টর উনি আমাকে খুব এখনও কথা হয়, খুব করে। তো আমি বললাম যে ভাই, আমি একটু নিজেরে জাহিল করলাম তার কাছে। আমি ভাই, এখানে যারা আসছে সবাই কিন্তু এক লেভেলের না, আমার এখানে খুব কষ্ট হয়। আমি প্রাইভেট ভার্সিটি থেকে বিবিএ করছি, আমি নাটক লাইনে কাজ করছি। ফেসবুকে ঢোকেন, আমার ছবি টবি দেখেন। তো দেখার পরে ওই লোকের নাটকে খুব একটা আগ্রহ ছিল, নাটক করা। মানে আমাকে আসলে তো নিজের সুবিধার জন্য এটা করতে হয়েছে। তারপর আমি বললাম যে ভাই, আমি বের হইতে আবার নাটকের কাজ টাজ করবো। হ্যাঁ, তখন ইচ্ছা ছিল আসলে। তো বললো ভাই ঠিক আছে। তখন থেকে আমার আসলে একটু এক্সট্রা কেয়ার ছিল ওখানে, ওকে। পানিশমেন্টটা ছিল না। তখন আমি আস্তে আস্তে নিজেরও মানায় নিলাম, ওখানে গ্রুপ লিডার হয়ে গেলাম। আচ্ছা, আমি গ্রুপ লিডার। আর ওখানে তো সব মূর্খ টুর্খ ছিল অনেকে, বা ব্রেন, আমার কিন্তু এইভাবে ব্রেন ক্লাবস হয়নি ভাই। ওকে। ব্রেন ক্লাবস হয়নি আমার কখনোই। তারপর আমি ওখান থেকে শেষ করে ওদের সাথে সম্পর্ক ভালো হয়ে গেলো। শেষ হলো 3 মাস। এর ভিতরে আমার দেখতে গেল আব্বু আম্মু। আমি ওই দিনই বললাম, 1 মাসের পরে দেখতে গেছিলো যে মোবাইলে, আমার ছোটো ভাইয়ের মোবাইলে আমার মেয়ের ছবি দেখাচ্ছে। আমি ছবি দেখা না, এখানে লিখছি যে আমাকে নিয়ে যাও, এখানে অনেক কষ্ট হয়, বুঝছেন। পরে যখন আমি ভিতরে ঢুকছি, কয় কি লিখছিলেন আপনি? মানে ওরা আসলে এমন ট্যালেন্ট কিবরে ভাই, ওরা তো নেশাখদ্দির নিয়ে কাজ করে, ওদের একটা আইডিয়া আছে। তো যখন মেয়েকে আমি প্রথম দেখি কিবরে ভাই, আমি যে বাবা হয়েছি এই ফিলিংসটা আমার আসতে শুরু করে যখন আমি সুস্থ হতে থাকি, যখন রিহ্যাব সেন্টারের ভিতরে। যখন মেয়েটা দেখে মেয়েটা মানে সেন্টার নিয়ে যাই, আমি কোলে নিয়ে, আমি কোল থেকে আর নামাচ্ছিলাম না। আম্মুকে দে, আর মানে ওখান থেকে বলছে আর সময় নাই, আমি দিচ্ছি না, কাঁদছি আমি জোরে জোরে। তখন ওখানে একটা ব্যাপার ছিল যে শেয়ারিং করতে হতো কিবরে ভাই, যে আপনার জীবনে, এখানে যেমন শেয়ারিং করছি আমি, ওখানে একটা পার্ট ছিল শেয়ারিং। আপনার জীবনে কীভাবে আসলেন কি সব বলতাম, আর কাঁদতাম আমি। ওখানে আসলে নিজের ভুলগুলো বোঝা যায় কিবরে ভাই, যখন আপনি আপনার নিজের ঘটনাগুলো শেয়ার করবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন, আপনার একটা চলে আসবে। তো এরপর 3 মাস পার হয়ে যায়, আমাকে গাড়ি নিয়ে আসে, আমার ছুটি হয়। সেন্টারে সবাই কাউন্সিলিং করে দেয়। মানে ওখানে ব্যাপার থাকে যে আপনি যেখানে নেশা করতেন ওই এরিয়াতে আপনি যেতে পারবেন না, আপনি যাদের সাথে নেশা করতেন তাদের সামনে যেতে পারবেন না, মিশবেন না কখনো, স্পিড খাবেন না। ওর ভিতরে সিগারেট দিত 10টা করে, শেক সিগারেট। তো আমি আসলে এত নেশা করে ওখানে সিগারেট খাইতে পারতাম না, 2টা 3টা খেয়ে বাকি দিয়ে দিতাম। তো বললো, আমার আম্মুকে বলে দিল আপনি বাসায় ওকে সিগারেট দিবেন, 10টা করে সিগারেট খাবে, কোনো সমস্যা নেই। ওই একই আম্মু সিগারেট এনে দিত। তারপর যখন আমি প্রথম বাসায় আসি, আমার আব্বু, তখন মনে আছে আমাকে জড়ায় ধরে আর কি, মানে ফুল একদম যে জড়ায় দানা, মানে যে সে কি করবে। আমার আব্বু কিন্তু এখানে রাজি ছিল না কিবরে ভাই, দেখেন ভালোবাসাটা কতদূর রিহ্যাবে দিতে না, ওখানে অনেক শাস্তি, খাওয়া দাওয়া খারাপ। আমার আম্মু নিপা 2জন মিলে টাকা ম্যানেজ করে, এটা 50,000 টাকা খরচ আছে, তারা টাকা দিয়েছে। আমার আব্বু 1 টাকাও দিইনি, কিন্তু পরে আমি বেরোনোর পরে ওই টাকা শোধ করছে আর কি। আমাকে জড়ায় ধরে, আমার ওই দিন খুব খারাপ লাগে কিবরে ভাই, যে আমি আসলে কি করছি, আমার বাপ মা কি করছে। আমার মেয়েটা আমার যখন কোলে দেয় আমার আব্বু, আসলে বাবা হওয়ার যে কি অনুভূতি আমি কিন্তু কখনোই বুঝতে পারিনি কিবরে ভাই। মানে ভালো লাগছে, কিন্তু নেশা করার অবস্থায় কিন্তু ওইভাবে আপনার ইমোশনটা কাজ করে না। আমার দিকে অনেকক্ষণ তাকায় ছিল আমার মেয়ে, এবং আমার মেয়ে প্রথম ডাক শিখছে আব্বু। ওই দিনও আব্বু আব্বু করছে, ছোটো তখন তো বলতে পারে না কথা। তো আমি জানি না ও শুনছে কিনা, যেহেতু বাচ্চারা ছোটোবেলায় ফেরেস্তা থাকে। আমি ওই দিন ওকে বলছিলাম যে আম্মু আমি জীবনে কখনো আর নেশা করবো না। তারপর বাসায় থাকলাম, তখন আমার খুব একটা খাওয়ার আগ্রহ ছিল কিবরে ভাই, গোশ মাছ ডিম, মানে যে না খেয়ে থাকতে থাকতে আমি একটু ফ্যাকাশে হয়ে গেছিলাম, খুব খাইতে মন চাইতো, প্রচুর খাইতাম। যা বলতো, আমি যদি বলতাম আমি তরমুজ খাবো এখন, আমার রাত 12টার সময় আব্বু তরমুজ নিয়ে আসতো। আমি যদি বলতাম এখন আমার আমসত্ত্বা, আমার মনে পড়ে আমসত্ত্বা খাইতে মন চাই, রাত 11:30টার সময় আব্বু করতে খুঁজে নিয়েছে আমসত্ত্বা। এরকম অনেক ঘটনা আছে। তারপর ওই যে বাসাতে এভাবে থাকলাম, তো ভালোই যাচ্ছে। তখন আমার আসলে এক ভাই আসে কইলো যে, আমার ফুফাতো ভাই, ও তখন আমার মেয়েটাকে আমি খুব বুকের ভিতরে জড়ায় রাখতাম কিবরে ভাই। আমি রাত্রে সারা রাত মানে বুকের ভিতরে জড়ায় রাখতাম, ওকে গোসল করাই দিতাম, খাওয়াই দিতাম। মানে আমার আসলে মনে হয়েছে আমি খুব অপরাধী আমার মেয়ের কাছে, যখন সে হয় তাকে আমি কোনো টেক কেয়ার করতে পারিনি আসলে। তো ওই সময় আসলে বাবা হওয়ার যে অনুভূতিটা ওই সময় আমি বুঝি। এবং
ও আমার খুব ভক্ত হয়ে যায়। ওর আম্মুর কাছে ঘুমাইতো না, আমার কাছে ঘুমাইতো, এবং দেখতেও আমার মতো হয় আর কি, টানটা একটু বেশি ছিল। এবং তখন বাসায় মোটামুটি ফ্রেশ, তখন টাকা পয়সা আমি নিই না বাড়ির থেকে, ইচ্ছা করে দিলেও নিই না আমি। তখন শ্বশুরবাড়িও মাঝে মধ্যে যাই, মানে তখন একটা খুব স্বাভাবিক আর কি, সুস্থতা হয়েছে এই, মানে এইভাবে চলতাম আর কি। তো এক ফুফাতো হয়ে আসে, কইলো যে মামু, আমার আব্বুর তখন তো গ্রামও আর কি, যে মামা আপনি ওকে চাকরিতে দেন, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিতে দেন, তাহলে জীবন সম্পর্কে ওর আরও আইডিয়া হবে। আপনি এখন ব্যবসা দিয়েন না, ও কিন্তু আবার স্লিপ করতে পারে। তো আমি তখন, আমার ভাই ছিল আকিজ, তখন আকিজ ছিল, তখন একটা এরিয়ার হেড ছিল উনি, আর হেড অফিসে আরও লোকজন ছিল আমার আর কি। তখন আমি তো ভাই বাড়িতে গেছি, অনেক লোকজন। তো আমার আসলে ওইভাবে একটু এক্সট্রা কেয়ার ছিল। আমার পোস্টিং তখন হলো আমার নারায়ণগঞ্জ, আপনার রূপগঞ্জ থেকে আরও ভিতরে, অ্যাকাউন্টেন্ট। তখন 20,000 টাকা বেতন। তখন আসলে টাকা 20,000 টাকা এনাফ ছিল আমার জন্য। তখন আমি 2-3 মাস থাকি, তারপর একটা বাসা নিই, সুন্দর করে সাজাই বাসাটা, অনেক সুন্দর একটা বাসা নিই, 7,000 টাকা। ওটা তো একটা গ্রাম এলাকা, 7,000 টাকা মানে অনেক সুন্দর একটা বাসা, খাট, টিভি, ফ্রিজ সব কিছু গোছানো হয়। তখন নিপা আসে, তখন আসলে ভালোবাসাটা অনেক, মানে আবার সেই ইন্টার লাইফের মতো শুরু হয় আর কি, পরিপূর্ণ ভালোবাসা আর কি। ঘুরতে যাইতাম প্রতি শুক্রবারে, বা ওর ম্যারেজ ডেতে আমি, ওই যে 2টা রুম ছিল তো, এক রুমে বলতাম তুমি রুম থেকে বেরোবে না, সারা রুমে ক্যান্ডেল জ্বালায় রাখতাম, মানে এই যে অনুভূতিগুলো তখন কাজ করতো। ভালোবাসার যে ল্যাকিংসগুলো ছিল ওইগুলো আমি ওই সময় সব স্বয়ং সম্পূর্ণ করে দিচ্ছি তাকে, মানে তার কোনো কিছু চাপাত আমি অপূর্ণ রাখিনি কিবিরা ভাই। মানে ও ওই সময় 7-8 টাকা বাড়ি থেকে নিত, ঘর ভাড়া পাইতো বললাম যে আপনাকে, আর আমার 20, তারপরে প্রায় 30,000 টাকা, 7,000 টাকা ঘর ভাড়া। আমার তো তখন বাসায় কোনো টাকাই দেওয়া লাগে না। আমি আজব দিয়ে আমার বাসায়, আমার বাপ কখনো আমার কাছে টাকা চাই, তো বাসা থেকে আরও চাউল পাঠাতো, চাউল মাছ এগুলো সব পাঠাই দিত, তো সুন্দরভাবে চলতো। ও এর মধ্যে একটা কথা একটু পিছনে ফেলে আসছি, আমি কিন্তু নেশা করা অবস্থা, আমি কিন্তু আমার যে শ্বশুরবাড়ি থেকে যে আংটি চেন সব বিক্রি করে দিয়েছি আমি, সব বুঝতেই পারছি। সব শেষ করে দিয়েছি। তো যাই হোক, তো ওখানে থাকলাম। ওখানে যে দেখেন, আমি 20,000 টাকার জন্য সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত অফিস, 1 ঘন্টা লাস্ট টাইম। তারপর আমি সুখী ছিলাম, অফিসে সবাই সাথে সম্পর্ক ভালো হলো, কাজের প্রতি কাজ দেখে সবাই খুশি হইলো। এবার চলতে চলতে তখন আমি বললাম যে আমি চাকরি ভালো লাগে না, সুখে আছি কিন্তু আমি, হ্যাঁ। তারপর আমার কাছে মনে হলো যে এই অল্প টাকার জন্য চাকরি করব, কি করতে, বা বাসায় যাই, এখন তো ভালো হয়ে গেছি। তোমার আব্বু বললো, খুব ম্যাচিউর একটা অ্যান্সার দিল যে তোমাকে এখনও আমি দেখতেছি, আরও 2-1 বছর করো। তো করতেছি, বাসায় ইচ্ছা হলে টাকা দিয়ে 2-1 হাজার, তখন আমি খুব ভালো চলি আর কি, তখন কিছু টাকা পয়সাও জমে কিবরে ভাই। তো আকিজে ছিলাম তখন কিন্তু আসলে দেখেন ভাগ্যটা মানুষের কীভাবে ভালো হয়। হঠাৎ করে আমার এই যে কোম্পানিটা বিক্রি হয়ে গেল জাপান টোবাকোর 12,500 কোটি টাকায়। হ্যাঁ, আমরা পড়েছি পত্রিকা। এবং যেটিআই কিন্তু খুব একটা মানে কি বলবো, এমপ্লয়ীদের সুযোগ সুবিধা দেখার জন্য যেটা বিশ্বে একটা খুব নাম করা প্রতিষ্ঠান, মানে রাতারাতি চেঞ্জ হয়ে গেল পুরো চেঞ্জ। মানে ওই দিনে আমাদের যখন নিল, বেতন বাড়লো, মোবাইল বিল 2,000 পাই আমি, দেখেন মোবাইল বিল বাড়লো, রিওয়ার্ড দিল, আবার হচ্ছে আপনার আমাদের তো শুক্রবার বন্ধ থাকে। ইভেন আকিজ টোবাকো তো বাংলাদেশের একটা অহংকার না, এই অবশ্যই, প্রথম কোন একটা কোম্পানি বা বিদেশি ভাবে এত কোটি টাকা দিয়ে এত কিছু দিয়ে বিক্রি এটাই হয়েছে। সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে প্রাইভেট সেকশনে। ওরে বাবা। তো ওই সময় আসলে আমাদের ড্রেস আসলো, গেট আপ গুটপ চেঞ্জ হলো, স্যালারি বাড়লো, আপনার ছুটির দিন সরকারি শুক্রবার ছাড়া আমাদের কোনো ছুটি ছিল না আসলে, সিগারেট কোম্পানি তো তখন ছুটির দিনে ডিউটি করলে আমরা ডবল পাইতাম বেতন, সব মিলায় তখন আমি একটা হেলদি একটা অ্যামাউন্ট পাইতাম। তখন আমার পোস্টিং হলো আপনার এই যে এখন যেখানে আছি, মাতোয়াইল ড্যামরা। তো ওখানে বাসা নিলাম, 10,000 টাকা ফ্ল্যাট ভাড়া। তখন এই যে আপনার মৌচাক চিটাং রোডের আগে। তখন সম্পর্কটা আসলে অনেক ভালো নিপার সাথে। তখন আমি আসলে খুবই মানে ভালো থাকতে শুরু করলাম আর কি, সুযোগ সুবিধা বলেন সব দিক থেকে, অফিস টাইম কমলো। তখন এই যে কিছু টাকা পয়সাও জমানো শুরু করলাম। তখন একটু ভবিষ্যতের কথা চিন্তা হলো যে ভবিষ্যতে কিছু প্রয়োজন আমার করার। তখন নিপা বললো ডিপিএস কর, মানে তখন একটা যে ম্যাচিউর সংসার হয়ে গেছে আমাদের। তখন আব্বু আম্মু সব ভালো। তখন একটা পর্যায়ে আমার আব্বু আমাকে কয় যে তুমি চাকরি ছেড়ে দাও, ব্যবসা করো। কিন্তু আমি এখন ছাড়তে চাই না কিবরে ভাই। মানে ব্যাপারটা দেখেন, যখন আকিজে ছিলাম তখন কিন্তু আমি ছাড়তে চাইতাম এবং ছেড়ে দিব এরকম চিন্তা ভাবনা। এখন দেখেন আমার পিএফ কার্ড, আমার কিন্তু টোটাল হেলথ ইন্স্যুরেন্স, ফ্যামিলির সব